দাঁড়া, তোর মতো কুলাঙ্গারের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার বাড়িতে ঢুকবি না। কিন্তু বাবা আমি কি করেছি? চুপ। আরেকবার যদি এই মুখ নিয়ে আমাকে বাবা ডাকিস তাহলে ভালো হবে না। ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা তুমি তো কিছু বলো। তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে কেন যে তোর মতো কুলাঙ্গার আমার পেটে ধরেছি। মা তুমি আমাকে অবিশ্বাস করলে? তা করব না। বৌমার কাছ থেকে যা শুনলাম তাকে অবিশ্বাস করব? আর বৌমা তো নিজের চোখে দেখেছে তোর লুচ্চামি। যা বের হো আমার বাড়ি থেকে। মা কিছু কিছু চোখের দেখাও ভুল হয়, আর তুমি নিজের ছেলেকে বিশ্বাস করলে না, তাও আরেকজনের কথা শুনে। প্লিজ মা আমার কথা শোনো। চুপ। আর একবার আমাকে মা ডাকবি না। আমার কোনো ছেলে নেই। আমার ছেলে মরে গিয়েছে আজকে। আর তুই আমার বাসা থেকে চলে যা বলছি। ও তাই? আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন, আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে তারপর বের হয়ে যাচ্ছি। তারপর আমি রুমে যাওয়ার সময় রিহাকে মার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তা আজ কয়টার সাথে থেকে এলি? আমি পিছনে ঘুরলাম। মানে? মানাটা খুব সহজ। আজ বিকালে কয়টা মেয়ের সাথে সময় কাটালি? রিহা তুমি কিন্তু বেশি বেশি বলছো। আর কি আজে বাজে বলছো? এরকম কথা বলতে তোমার লজ্জা করে না? আমি এটা বলাতে রিহা আমার সামনে এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, নিজে কুকর্ম করে আবার সাধু সাজতেছে। এই নিজে আজে বাজে কাজ করবে আর লজ্জা লাগবে না? আর আমি বললেই লজ্জা থাকতে হয়? ছি, তোর লজ্জা করে না ঘরে বউ রেখে বাইরের মেয়েদের সাথে ঘুরোঘুরি করতে? আগে হলে মানা যেত, কিন্তু রিহা তুমি আবারও ভুল বুঝতেছো আমাকে। তোর মতো চরিত্রহীন লম্পট ছোট লোককে আমার ভুল বুঝতে হয় না। যা বুঝি ঠিক বুঝি। আমি লেদা বাচ্চা না যে তুই যেটা বুঝাবি আমি সেটাই বুঝবো। প্লিজ আমার একটা কথা শোনো রিহা, তারপর যা খুশি তাই বলো। তোর মতো প্রতারক মিথ্যাবাদী কি বলবে সেটা আমি জানি। তুই বলবি বিশ্বাস করো রিহা, আমি নীলার সাথে এই সব তো দূরে থাক, তাকে কখনো জড়িয়েও ধরিনি। সত্যি আমি কখনো তাকে জড়িয়ে পর্যন্ত ধরিনি। তুই জড়িয়ে ধরবি কি করে? তুই যে হারে লুচ্চা চরিত্রহীন একেবারে সেরে ফেলছ। তোকে না অনেক ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। তোর এই ইনোসেন্ট চেহারার পেছনে যে চেহারা লুকিয়ে ছিল, সেই চেহারা যদি আমি না দেখতাম তাহলে হয়তো আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। রিহা বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। আর এইসব মিথ্যা তোমাকে কেমন করে বোঝাবো আমি আমি নিজেও বুঝতে পারছি না। এই কুত্তা, তোর এই পাপি মুখে ভালোবাসার কথা মানায় না, বুঝলি? আমি গালে হাত দিয়ে বললাম, রিহা একটা কথা বলি, সত্যিটা একদিন বের হয়ে যাবে। তখন হয়তো আমাকে তোমার পাশে পাবে না, তখন অনেক পস্তাবে দেখো। সত্যি? সত্যি। হয়তো আরো লুকিয়ে আছে কে জানে। আর কি কি কুকর্ম করছিস, হয়তো এটাও বের হবে একদিন। আর তুই আমার পাশে? আরে যা যা, তুই মরে গেলেও আমি পস্তাবো না। এটা ভেবে শান্তি পাবো যে পৃথিবী থেকে একটা পাপ চলে তো গিয়েছে। রিহার এমন কথা শুনে আমার এমন মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার প্রাণ বের হয়ে যাবে। আর দূষকের কথা আর কি বলবো, তারাও তো বেহায়া। প্রিয় মানুষে আঘাত করে কথা বললেও বৃষ্টির মতো পানি ঝরাবে, সে নাকি আমার মৃত্যুতে পস্তাবে না। এটাই তার ভালোবাসার প্রমাণ। রিহার এমন কথা শুনে আমি তার সামনে থাকতে পারলাম না। রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে কোথাও চাঁদ বা কোনো তারা দেখছি না। হয়তো আকাশটা আজ কালো হওয়ার কারণে সব শূন্য দেখাচ্ছে। ঠিক তেমনি কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ আমার বুকের বাঁ পাশটাও শূন্য। সময়ের ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়। কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়, কত ভালোবাসার রূপ নেয় ঘৃণায়, কত অতীত মুখ থুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে। ভেবেছিলাম হয়তো আর অবহেলা সহ্য করতে হবে না, কারো ভালোবাসার কথা শোনার জন্য অপেক্ষা করা লাগবে না। কিন্তু আজ আমার সব ভাবনা ভুল প্রমাণিত হলো। যাকে আঁচল বিষে আপন করে নিয়েছিলাম, সে এক বুক কষ্ট উপহার দিতেছে। ঠিক প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পেতে হবে, তার কাছ থেকে ভালোবাসার পর অপেক্ষা করতে হবে, আমি এটা কখনো ভাবিনি। জীবনটা খুব আজব তাই না? ঘুরে ঘুরে একই জায়গায় আটকে গেলাম, আবার সেই মায়াতেই। দোষ কপালের না ভাই, ভুল হচ্ছে আমার, কারণ আমার কপালে ভালোবাসা ছিল না। কিন্তু ঠিক আমি নিজে নিয়ে এসেছি ভালোবাসাকে আমার জীবনে। কিন্তু ঠিক অবহেলাটাও আমার পিছুও ছাড়লো না। আমি এখানে রিহার কোনো দোষ দেব না, কারণ যে কোনো মেয়ে যদি তার স্বামীর এমন কুকর্ম দেখে তাহলে এমনই করবে। তবে একটা কথা ভেবে কষ্ট পাচ্ছি, সে আমাকে কথাই বলতে দিচ্ছে না, আমাকে এখন মানুষ বলেই মনে করছে না। কিন্তু আমি এই নীলার বাচ্চারে ছাড়বো না, ওর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। ওই শালি শুরু করেছে আর শেষ করবো আমি। আমি জানি ওই নীলার বাচ্চা এখন আমাকে আর ভালোবাসে না, এখন আমার কাছ থেকে প্রতিশোধ নিতে এমন করছে। তার কারণ আমি তাকে ফিরিয়ে দিয়েছি, তাই
এইভাবে আর অনেক কিছু ভাবতেছি। তখনই আম্মু খাবার খেতে ডাক দিতেই আমি নিচে খাবার খেতে গেলাম। তারপর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলতে বলতে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি আমার মতো করে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম আর ফোন টিপতেছিলাম। কিছুক্ষণ পর রিহা এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি ঘুমাবো। তা ঘুমাও, কে মানা করেছে? অনেক জায়গা আছে তো, তাই না? আমি ঘুমাবো, কিন্তু তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না। তাই বলছি আমি ঘুমাবো। ও, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। আজ সকাল পর্যন্ত তার প্রিয় ছিলাম, আর এখন একজন ঘৃণার পাত্র। আমি চাইলে বলতে পারতাম আমার রুম, আমি এখানে ঘুমাবো, কিন্তু না, কারণ আমি রিহার বাবাকে কথা দিয়েছি তাকে কখনো কষ্ট পেতে দেব না। কিন্তু সে নিজে পেলে তো কিছু করার নেই। তারপর আমি বালিশ নিয়ে সোফায় চলে যাচ্ছি। এমন সময় রিহা বলে উঠলো। শোন, তোকে একটা কথা বলি। তারপর আমি দাঁড়িয়ে রিহার দিকে ফিরে বললাম, বলো। আচ্ছা, তুই কি চাস তোর এই ভালো কর্মকাণ্ডগুলো তোর বাবা মা জানুক? আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ রিহাকে বলে দিছে নাকি? তাহলে আমি তো পুরো শেষ। আব্বু আম্মুর সামনে মুখ দেখাতে পারবো না আমি। না, আমি চাই না। গুড। তাহলে তুই যদি চাস তোর এই কথাগুলো তোর বাবা মার কানে না যায়, তাহলে তুই আমার কথা মতো কাজ করবি, কেমন? আমি যেটা বলবো। সে কি রাজি? তার মানে রিহা বলেনি এখনো? এটা ভেবে মুখে হাসি ফুটে উঠলো। তারপরে বললাম, আমি রাজি, কিন্তু মা বাবা যাতে না জানে, কারণ আমি প্রমাণ করে দেবো এগুলো মিথ্যে। সত্যি কে আর মিথ্যা কি বানাবি? তুই যাই হোক, তাহলে আমার কথা শোন। প্রথমত, আমাকে তুমি বলে নাম ধরে ডাকতে পারবি না। তাহলে কি ডাকবো? ম্যাম বলে, আর সবার সামনে নাম ধরে ডাকবি, শুধু একা থাকলে, বুঝলি? আর দ্বিতীয়ত, যারা এখনো জানে না তোর আর আমার বিয়ে হয়েছে, তাদের আর বলবি না যে আমরা স্বামী স্ত্রী। তুই রাজি কিনা বল? সুযোগে সবাই সদ্ব্যবহার করে, যেহেতু আপনি বলেছেন, তাতে আমার কিছু বলার নেই। যেহেতু আমি তোকে আজ থেকে স্বামী হিসেবে মানি না, সেহেতু বাহিরে আমি কি করব না করব এতে তুই কোনো নাক গলাবি না। আর তুই আমাকে ডিভোর্সের কথা তো ভুলেও মুখে আনবি না, কারণ আমি তোকে ডিভোর্স দিব না। কি তুই আমার কথাতে, সব কথাতে রাজি? আমি মনে মনে, যাই হোক, সব খারাপ কথার মাঝে একটা কথা তো ভালো লাগলো, কারণ রিহা আমার কাছ থেকে ডিভোর্স চায়নি। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না, আদৌ রিহা আমাকে ভালোবাসে নাকি কিছু উদ্দেশ্য নিয়ে আমাকে বিয়ে করেছে? কিরে, কি ভাবছিস? রাজি নাকি না, কোনটা বল তাড়াতাড়ি। আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। গুড বয়। তাহলে বালিশটা সোফায় রেখে খাটে আয়। এই বলে রিহা বিছানায় শুয়ে পড়লো। আমি রিহার কথা মতো বালিশটা রেখেই খাটে গিয়ে তার পাশেই বসলাম। তার পাশে বসতেই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ওই লুচ্চা, তোকে আমার পাশে বসতে বলছি? না, কিন্তু খাটে আসতে বললেন যে। রিহা আবার একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কুত্তার চরিত্রহীন, খালি বদ মতলব থাকে মাথায়, তাই না? বাহিরের নষ্টামি করেও মন ভরে না। রিহার এমন কথা শুনে ইচ্ছে করছে মরে যেতে। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আমার পাটা একটু টিপে দে তো, অনেক ব্যথা করছে। রিহার এমন কথা শুনে আমি কিছু বললাম না, কারণ স্বামী বউয়ের পা টিপতেই পারে। কিন্তু তার আগের কথাগুলো আমার বুকে একদম তীরের মতো লাগলো। আচ্ছা, আমি মানে এই চরিত্রহীন লোক যদি আপনার পা ধরি, তাহলে তো আপনার সমস্যা হবে, তাই না? কারণ আপনি তো আমাকে বলেছেন চরিত্রহীনের সাথে এক বিছানায় থাকতে পারবেন না। এটা বলতে রিহা শোয়া থেকে উঠেই আমার গালে 2টা থাপ্পড় মারলো। তার থাপ্পড় খেতে খেতে আজ আমার গালের অবস্থা টাইট। এই ছোট লোক লম্পট কোথাকার, তোর তো সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস। তোকে যেটা বলছি সেটা কর। আর এটার সাথে বিছানা শেয়ারের সাথে মিলছেই না, বুঝলি? তুই একটা চরিত্রহীন লম্পট বখাটে লুচ্চা। তোর বিশ্বাস নাই, সুযোগ পেয়ে কি না কি করে ফেলিস। নে নে, কথা না বলে এখন কাজ শুরু কর। রিয়া শুধু আমাকে যে কথাগুলো বলছে, তখন আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি রিহার মনে আমার জন্য কোনো জায়গা নেই, শুধু আছে ঘৃণা। তার প্রতিটা কথা আমার বুকে পারমাণবিক বোমার মতো এসে পড়তেছে। তার এক একটা কথা আমার হৃদয়কে এক এক টুকরা করছে। কিরে, এখনো মেয়ে মানুষের মতো দাঁড়িয়ে নেকামি করবি নাকি পা টিপবি? রিহার কথায় আমি আর দাঁড়িয়ে না থেকে রিহার পা টিপতে শুরু করলাম। কিছুক্ষণ পা টিপতেই আমার ঘুম পেতে লাগলো, তাই ঝিমুচ্ছিলাম। এতে রিহা চেঁচিয়ে উঠলো। রিহার কথায় আমি আবারও ঠিক মতো মাথা ঝাটকা দিয়ে পা টিপতে লাগলাম। এভাবে রিহার পা টিপতে টিপতে কখন যে রিহার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। কথা ছিল রিহা আমার বুকে মাথা রেখে সবসময় ঘুমাবে, কিন্তু একদিন যেতে না যেতেই আজ আমি তার পায়ে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় রিহার পায়ে ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে দেখতে পেল আমি তার পায়ের উপর মাথা রেখে ঘুমাচ্ছি। রিহা আমার দিকে তাকিয়ে বলল, ইস, ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় অনেক ইনোসেন্ট, নিষ্পাপ লাগে। তখনই আমার করা কাজগুলোর কথা মনে পড়তেই রিহার মাথা গরম হয়ে গেল, আর আমার মাথার চুল ধরে টান দিয়ে তার পা থেকে আমার মাথা সরিয়ে নিল আর আমাকে নিচে ফেলে দিল। এদিকে আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম,
হঠাৎ কেউ আমার চুল টান দিয়ে খাট থেকে আমায় নিচে ফেলে দিল। আমি ঘুম ঘুম চোখে বলতে লাগলাম, খিদে আমায় এভাবে ফেলে দিল। তখনই রিয়া খাট থেকে নেমে আমার গালে থাপ্পড় দিতেই আমার সব ঘুম চলে গেল। এই কুত্তা, তোর সাহস কি করে হলো আমার পায়ে মাথা রেখে ঘুমানোর? আমি গালে হাত দিয়ে বলতে লাগলাম, আসলে আমি বুঝতে পারিনি, পা টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বুঝি বুঝি, তোর মতো লুচ্চার মনে কি চলে। শালা লুচ্চা কোথাকার। তোদের মতো কিছু ছেলে লুচ্চামি কখনো যাবে না, যতই অপমান করি না কেন। এটা বলে রিহা ওয়াশরুমে চলে গেল। আর এদিকে রিহার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। সামান্য মাথা রেখে ঘুমিয়েছি, হেতে এত কিছু? আমি তো আর পরপুরুষ না, আমি তো তার স্বামী। এদিকে রিহা ফ্রেশ হতে হতে বলতে লাগলো, চান্দু সবে তো শুরু, সামনে যারও কত কিছু তোমাকে সহ্য করতে হবে। আমাকে ধোকা দেও, তাই না? দেখো আগে আগে কি হয়। এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলাম, কিছু মিথ্যা অভিযোগের জন্য আজ আমাকে এমন অবহেলা করছো রিহা। একদিনে অবহেলা করার মানুষ থাকবে না, তখন হাজার খুঁজেও এই লজ্জাকে আর পাবে না। একটু পর রিহা ওয়াশরুম থেকে বেরোতেই আমি কিছু না বলে ওয়াশরুমে যেতে লাগলাম। তখন রিহা বলল, এই শুন, ওয়াশরুমে কিছু ভেজা কাপড় আছে, ওগুলো ভালোভাবে ধুয়ে রাখবি। আচ্ছা বলে ওয়াশরুমে চলে গেলাম। এখন আপনারা বলতে পারেন আমি কিছু বলতেছি না কেন? প্রথমত, বউয়ের কাপড় ধোয়া কোনো অপরাধ না। দ্বিতীয়ত, কাল আমাকে কিছু শর্ত দিয়েছে, যদি আমি তার কথা না শুনি তাহলে সে আমার মিথ্যা অভিযোগগুলো মা বাবাকে বলে দেবে। তাই আমি নীরবে সহ্য করে যাচ্ছি। তারপর আমি রিহার কাপড় ধুয়ে এবং নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ আজ কলেজ যাব। তারপর নিজেকে নাস্তা করতে বসতেই আব্বু বলে উঠল, কিরে, তোর গাল এত লাল হয়ে আছে কেন? আব্বুর এমন কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আব্বু আব্বু ইয়ে মানে কিরে, এত মানি কেন করছিস? আরে আব্বু, রুমে অনেক বড় বড় মশা ছিল, ওগুলো রাতে অনেক কামড় দিছে, তাই মশা মারতে গাল লাল হয়ে গেছে। আমার কথা শুনে আব্বু কিছুটা মুচকে হাসি দিয়ে নাস্তা করতে লাগলো। আমি তো আব্বুর হাসির কারণ বুঝলাম না, আপনারা বুঝলে বলবেন। তারপর আমি আমার মতো নাস্তা করে টেবিল থেকে উঠে যখনই বেরোতে যাব তখন, কি রে, কোথা যাস? কেন কলেজে? সবাই মাত্র বিয়ে করলি, বৌমাকে সময় দিবি তা না করে কলেজে? তোমার বৌমা আমাকে সহ্য করতে পারে না মা, আমার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই যেতে হবে। তখনই রিহা বলে উঠল, মা, ওকে যেতে দাও, ওর তো অনেক বড় গুরুত্বপূর্ণ ক্লাস, না করলে ওর দিন যাবে না, যেতে দিন। রিহার এমন কথার মানে আমি বুঝতে পারছি। রিহাব বলছে তাই যেতে দিলাম, নয়তো। আমি আর আম্মুর কথা না শুনে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই কোত্থেকে যেন নীলা আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছো? এদিকে মেয়েটাকে দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করে রাগে গজগজ করতে লাগলাম, ভালো আছি। কিন্তু আমি তো বুঝতে পারছি তুমি ভালো নেই। ইস, দেখো ওই ডাইনিটা তোমাকে মেরে পুরো গালটা লাল করে দিয়েছে। দেখি, কাছে আসো, আমি একটু আদর করে দিই, তুমি ভালো হয়ে যাবে। এটা বলতে নীলা আমার গালে হাত দিতে যাবে, এমন সময় আমি কষে নীলার গালে থাপ্পড় মেরে দিলাম। আমার থাপ্পড় খেয়ে নীলা কিছুটা দূরে সরে গেল। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার জীবনটা নরক করে দিলি? প্রথমে ভালোবাসার নাটক করে, আর এখন আমার নামে মিথ্যে অভিযোগ এনে তুই কি চাস? হ্যাঁ? নীলা গালে হাত দিয়ে চারদিকে তাকালো এবং দেখতে পেল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে সবার সামনে মারলে? তা আদর করবো নাকি তোকে? তোর মতো খারাপ চরিত্রহীন মেয়েকে একসময় নিজের থেকে বেশি ভালোবাসতাম, এটা ভেবে আমার ঘৃণা হচ্ছে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, একদিন তোর ভালোর জন্য তোকে একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু তুই, ছি, এত নিচু মনের মানুষ, সামান্য ভুলের জন্য আমার পুরো জীবনটা বরবাদ করে দিচ্ছিস। আহমদ, তুমি এটা ঠিক করনি, এটার জন্য পস্তাতে হবে তোমাকে। আরে যা যা, এমনিতে অনেক কিছু করে ফেলেছিস, আর কি করবি তুই আমার? এখন আমার মনটা কিছুটা হালকা হলো, মনে হয় বুক থেকে অনেক বড় পাথর নেমে গেছে। আমার জীবনের প্রথম ভুল হলো এই মেয়েটার ভুল ধরিয়ে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে এই মেয়েকে ভালোবাসা আমার পুরো জীবন খেয়ে দিল। এটা বলতে বলতে মামুনের কাছে গেলাম। একদম ঠিক করেছিস, এই মেয়েটা অনেক শয়তান, অনেক খারাপ, এরকম মেয়েদের মাঝে মাঝে এমন শিক্ষা দিতে হয়। এই মেয়েটা আমার জীবন পুরো হেল করে রাখছে। এই মেয়েকে সামনে দেখলে মেরে ফেলতে মন চায়। এত কথা বলি তাও বেহায়ের মতো সামনে পড়বেই। বাদ দে ভাই, বেটি মানুষ। আচ্ছা বলতো, কাল থেকে তোকে ফোন দিচ্ছি আর তুই ফোন তুলছিস না কেন? নাকি বইয়ের আদর পেয়ে বন্ধুকে ভুলে গিয়েছিস? কি সারাদিন বইয়ের আদর আদর বলছিস? আরে রিহা তো আমাকে একদিন যেতে না যেতে সহ্যই করতে পারে না। মানে কি রিহাত তোকে ভালোবাসে, তাই না? আর ভালোবাসলেই তোকে বিয়ে করেছে? দূর, কিসের ভালোবাসা? সে যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে ভুল বুঝতো ঠিকই,
কিন্তু এত কষ্ট দিত না। এই আমি তোর কথা কিছু বুঝতে পারছি না, তুই আমাকে ঠিক সব খুলে বল তো। আচ্ছা বলবো, আগে তুই এই ভিডিওটা দেখ, তারপর আমি সব বলবো। তারপর আমি রিহা যে ভিডিওটা আমাকে দেখিয়েছিল সেটা মামুনকে দেখালাম। মামুন এটা দেখে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এ মামা, এ সর্বনাশ কে করলো? ভিডিওতে দেখি একদম তুই, কিন্তু আমি শিওর এটা তুই না। হে দেখছেন, এই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে বন্ধুত্ব। এই বন্ধু আমার জীবনের একটা অংশ। যদি বন্ধু বন্ধুর মতো হয় তাহলে আর কিচ্ছু লাগে না, আর বন্ধু যদি খারাপ হয় তাহলে শত্রু আর লাগে না। আচ্ছা তুই শিওরলি কিভাবে বললি এটা আমি না? আরে হাদারাম, এটা এডিট, তোর চেহারা লড়তেছে এবং নীলাত্তাও লড়তেছে, এটা সরাসরি বোঝা যাচ্ছে। আচ্ছা তুই এটা বানালি কেন? মামুনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, আরে হালা, এটা আমি বানাইনি, এটা বানিয়েছি নীলা। আর এটা বানিয়ে রিহাকে পাঠিয়েছে। আর রিহা প্রথম থেকে আমাকে অবিশ্বাস করছে এবং এই 2 দিন অনেক অত্যাচারও করেছে। তুই ভাবিকে বুঝা। বোঝামো কেমনে ভাই, এ তো আমাকে সুযোগই দিচ্ছে না। আচ্ছা মানলাম আমাকে অবিশ্বাস করছে, কিন্তু আমাকে অত্যাচার করার কোনো যুক্তি আছে? যা নয়তো তাই বলছি, বুঝলি? তার মুখে এমন কথা শুনে আমার হৃদয় ছারখার হয়ে যাচ্ছে। আমার এখন সন্দেহ হচ্ছে, আদৌ কি রিহা আমাকে ভালোবাসতো নাকি এটা আবেগ। আচ্ছা তুই চিন্তা করিস না মামা, তুই ভিডিওটা আমাকে দে, আমি কিছু একটা করে ভাবিকে বুঝাচ্ছি। দেখ বোঝাতে পারিস কি না। ওই নীলার বাচ্চা আরও কত কিছু বলছে, তার জন্য এখন আমাকে দেখতে পারে না। ভাই যদি তোর বোঝানোর পরে যদি রিহা বুঝতে না পারে, দেখবি সে পরে অনেক পস্তাবে। ভাই এত কিছু চিন্তা করা বাদ দে, যা হওয়ার হয়েছে। এখন ক্লাস করবি নাকি ঘুরতে যাবি? না রে, আইসিটি ইম্পর্টেন্ট ক্লাস আছে, তুই জানিস না, এটা করে ঘুরবো কেমনে? আচ্ছা তাহলে চল ক্লাসে। তারপর দুইজন মিলে ক্লাসে চলে গেলাম আর ক্লাস করতে লাগলাম। এইদিকে নীলাকে যে আমি সবার সামনে থাপ্পড় দিয়েছি এটা নেহাল দেখে ফেলেছে। যখন নীলা আমার থাপ্পড় খেয়ে কলেজ থেকে কিছুটা দূরে চলে গেল, হঠাৎ নীলার সামনে নেহাল চলে আসাতেই নীলা কিছুটা ভয় পেয়ে গেল আর কিছুটা রাগ নিয়ে বলল, তুই এখানে কেন? দেখলাম যে একটা মানুষ তার প্রিয় মানুষের কাছ থেকে থাপ্পড় প্লাস পুরো কলেজের সামনে কেমনভাবে অপমানিত হলো। নেহালের কথায় মনে হচ্ছে তেলের উপর পানি ঢেলে দিল। আর নেহালের কথা শুনে নীলার আমার উপর প্রচুর রাগ উঠতে লাগলো। তুই কি বলতে চাস তাড়াতাড়ি বল। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ওই দিন যেটা দেখেছো সেটা ঠিক, কিন্তু ওইটা ছিল আমার চাচাতো বোন। সে আমাকে জোর করে রিলেশনে যেতে বলে। আমি না বললে আমাকে অনেক ভয় দেখাইছে। তোমার কথা নাকি আব্বুকে বলে দিবে, তাই আমি তার সাথে বাধ্য হয়ে রিলেশন করতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ওই আহাম্মদের মতো অপমান করব না, আর আমি তোমাকে ভালোবাসি। চুপ। জান, ওই আহাম্মদের বাচ্চা যখন তোমাকে থাপ্পড় দিয়েছিল তখন আমার মাথায় রাগ উঠে গেলে ইচ্ছে করছে তখন গিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দিই। যদি তুমি আমাকে এখনো ভালোবাসো তাহলে আমি তোমার হতে পারি, আর দুইজন মিলে ওই আহাম্মদের থেকে প্রতিশোধ নিব। যেমন অপমান তোমাকে সবার সামনে করেছে তেমন অপমান আমরা তাকে করব। কি তুমি রাজি আমাকে ভালোবাসবে নীলাম? কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। তারপর নীলা কিছুক্ষণ চুপ থেকে নেহালকে হ্যাঁ বলে দিল। এদিকে আমরা 2টা ক্লাস করে বের হয়ে ঘুরতে বের হলাম। তারপর দুপুর 2টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে যেতে দেখি রিহা বসে বসে ফোন টিপছে, আমাকে দেখেও না দেখার ভাব নিচ্ছে। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেলাম। খাবার খাচ্ছি, এমন সময় বাবা বলে উঠল, আহমদ, তোরা আজ বিকালে রেহামদের বাড়ি যাচ্ছিস, তাই বিকালে কোথাও বের হবি না বলে দিলাম। এত তাড়াতাড়ি? মাত্র 2 দিন হলো, আরও কয়েকদিন পর গেলে হয় না? এত কথা তোকে আমি বলছি, আজ বিকালে যাবি মানে আজ বিকেলেই। কিরে বাবা, কি যেন বলেন না? উনি যদি এখন চলে যায়, ওনার গুরুত্বপূর্ণ ক্লাস কে সামলাবে? কে করবে? রিহা আমাকে খোঁচা মেরে কথা বলছে, আমি এটা বুঝতে পারলাম। 1টা 2টা ক্লাস না করলে চলে, আজ বিকেলে যাবি মানে আজ বিকেলে। এখন চুপচাপ তোমরা খেয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে রাখো, যাও। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মামুনকে কল দিয়ে জানিয়ে দিলাম আজ বিকেলে আমরা যাব, সেজন্য তৈরি থাকে। তারপর আমি ফোন টিপতে লাগলাম। এমন সময় রিহা এসে বলল, তা নবাবজাদা, শুয়ে শুয়ে অন্য মেয়েদের সাথে নষ্টামি না করে ব্যাগটা তো গোছাতে পারেন। রিহা এমনভাবে কথা বলাতে আমি খুব কষ্ট পেলাম। আমি কি এত নিচে নেমে গিয়েছি যে আমি মেয়েদের সাথে নষ্টামি করব? রিহা তা ভাবতে পারলো? এটা তো বলতে গিয়ে থেমে গেলাম। এটা আপনি কি বলছেন? আমি এমনি ফোন টিপছি আর আমার ব্যাগ গোছানো আছে। তা আমারটা কে গুছিয়ে দেবে? তাড়াতাড়ি আমারটা গুছিয়ে দে। সারাদিন তো বসে বসে খাস, এখন একটু কাজ কর তো। যা,
আমি একটু আরাম করি। আমি আর তার সাথে কথা বললাম না, কারণ তার মুখে আমার নামে এমন অপবাদ আমি আর শুনতে চাইছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর রিহা একটা একটা বলছে আর আমি একটা একটা গুছিয়ে রাখছি। সব গোছানোর পর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু সবাই গিয়ে বসতেই রিহা আবার বলে উঠলো তার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসতে। আপনি আমাকে কি পাইছেন, কাজের লোক নাকি? যেটা বলবেন সেটাই করব। আপনি বানিয়ে খেতে পারছেন না? এটা বলতে রিহা আমার কাছে এসে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ওই কুত্তা, তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? এখন গিয়ে চা বানাবি নাকি আমি বাবাকে গিয়ে তোর এই কথাগুলো বলবো? হুম? না না, কিছু বললেন না। আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। তারপরে আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও চা বানাতে গেলাম। চা বানিয়ে রিহার কাছে গিয়ে বললাম, এই নিন আপনার চা। তারপর রিহা আমার হাত থেকে চাটা নিয়ে চায়ে চুমুক দিয়ে অক্থু বলে মুখের ভেতরে থাকা চাগুলো ফেলে দিল। তারপর এমন একটা কাজ করবে যে আমি জীবনে ভাবতে পারিনি। চাটা মুখ থেকে ফেলে দিয়ে হাতে থাকা গরম চাটা আমার গায়ে ছুঁড়ে মারল। ছি, এটা কোনো চা হলো? ওয়াক, এটার থেকে তো পানিও ভালো। কোনো চিনি নেই চাতে, এটা কেমন চা? এদিকে তার কোনো খেয়াল নেই যে কোথায় সে চাটা ছুঁড়ে মারল। গরম চাটা আমার গায়ে পড়তেই মনে হচ্ছে আমার বুকটা জ্বলে যাচ্ছে। ভাগ্যিস গায়ে জামা ছিল, তা না হলে অনেক আগেই বুকের চামড়া পড়ে যেত। চা পড়তে আমি এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে আসলাম আর গায়ে জামাটা খুলে বুকে পানি দিতে লাগলাম। আমি কেমন করেছি যে আমাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে সামান্য ভুলের জন্য? তাও তো আমি এমন করিনি, এটা তো মিথ্যা। এগুলো ভাবছি আর বুকে পানি ঢালছি। সামান্য পুড়ে গেছে, হয়তো জামা না থাকলে বেশি পড়ে যেত। এইদিকে রিহা ভাবছে এটা একটু বেশি হয়ে গেল না তো? না, কেন বেশি হবে? এই কুত্তা আমার সাথে যেমনটা করেছে এই শাস্তি ওটার চেয়ে অনেক কম। এসে বেশি একা একা বলতে লাগলো। এইদিকে আমি কিছুক্ষণ পানি দিতেই একটু আরাম লাগছে, তাই ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। রিহাকে দেখলাম সে নিজের মতো নিজে বই পড়তেছে। এত বড় একটা কাণ্ড করেছে, এমন ভাব করছে সে যেন কিছুই করেনি। সে নাকি আবার আমাকে ভালোবাসে। এটা ভালোবাসা, তাই না? তাই তার দিকে তেমন খেয়াল না দিয়ে একটা জামা আর আলমারি থেকে ওষুধের বক্সটা নিয়ে ছাদে চলে আসলাম। তারপর পড়ে যাওয়া স্থানে মলম লাগালাম আর ভাবতে লাগলাম, আজ পাশে পেয়ে অবহেলা করছো রিহা। একসময় দৌড়ে থাকবো, তখন ভালোবাসতে চাইবে কিন্তু পারবে না। এই জীবন অনেক কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। আজ অপরাধ না করে অপরাধী। অপরাধ হয়তো একটু করেছি, এটা মনে করে তো ক্ষমা করা যেত। যে ভুল আমার প্রিয় মানুষটা করেছে এবারের মতো নয় ক্ষমা করে দিই, কিন্তু এটা না করে মানসিক শারীরিক অত্যাচার করেই যাচ্ছে। সমস্যা নেই, করো, যত ইচ্ছে হয় ততই করো, কারণ আমি নিজে নিজের ভালো বুঝতে পারিনি, সেজন্য কেউ কিভাবে বুঝবে? এখন থেকে যার খুশি সে আমাকে ব্যবহার করুক, আবার ছুঁড়ে ফেলে দিক, এতে আমার কোনো দুঃখ হবে না, কারণ দুঃখ তো সব প্রিয় মানুষগুলো দিয়েই গেছে। এখন থেকে শুধু তাদের তামাশা দেখব, দেখি কে কতটুকু নিচে নামতে পারে। ছাদে বিকেল পর্যন্ত থাকলাম, তারপর নিচে গিয়ে নিজের মতো করে রেডি হয়ে ড্রয়িং রুমে টিভি দেখতে লাগলাম। একটু পর রিহাও রেডি হয়ে নিচে আসলো। পেছন থেকে বলে উঠলো, এই আহমদ শোন, ওপর থেকে ব্যাগগুলো নিয়ে আসতো, আমি পারছি না। তারপর আমি পেছনে ঘুরতেই মোটামুটি একটা ক্রাশ খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি, এমন সময় খেয়াল করলাম রিহা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তাই আমি চোখটা নামিয়ে উপরে চলে গেলাম। তারপর উপর থেকে ব্যাগগুলো নিচে নিয়ে আসলাম। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম আর গাড়ি চালাতে লাগলাম। তখনই রিহা বলল, এই লুচ্চা, তখন বাসায় ওইভাবে আমার দিকে তাকিয়েছিলি কেন? আমি বললাম, কখন? ও, আমি তো ভুলেই গিয়েছি, তুই তো মিথ্যা ছাড়া বলতে পারিস না। আরে কখন বলবেন তো, আমি তো সবসময় আপনার দিকে তাকিয়ে থাকি। জানি তো, তোদের মতো ছেলেরা মেয়েদের দিকে রাক্ষসের মতো তাকিয়ে থাকিস। আরে বাবা, এটা বললে দোষ, ওটা বললে দোষ, দোষ আর দোষ, কোথায় কমো না। চুপ হয়ে গেলাম। তারপর মামুনের জন্য গাড়ি থামাতেই, কিরে, এখানে আবার গাড়ি থামালি কেন? নাকি আবার কোনো লাংকে গাড়িতে উঠিয়ে নিয়ে নষ্টামি শুরু করবি? এই মেয়ের কথা শুনে মনে মনে আমার রাগ হচ্ছে। ইচ্ছে করছে এক লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে বাড়ি চলে যাই। ওই লুচ্চা কি করে কিছু বলিস না কেন? বোঝা হয়ে গেলি নাকি? কিন্তু আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। এই মেয়ের সাথে কথা বলে ঝামেলা হবে। তখনই মামুন গাড়ির দরজা খুলে আমার পাশে বসছে, কারণ রিহা শুরু থেকে পিছনে বসেছিল। সরি রে, একটু লেট হয়ে গিয়েছে। আরে সমস্যা নেই, এই বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। প্রায় 4 ঘন্টা পর আপু শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। এই 4 ঘন্টায় গাড়িতে রিহার সাথে কোনো কথা বলিনি। তার সাথে কথা বলার ইচ্ছেই মরে গেছে, কারণ তার মুখ থেকে এমন এমন কথা বের হয় যা শুনলে বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। তারপর বাসায় পৌঁছাতেই সবার সাথে কুশল বিনিময় করে আমি আর রিহা দুজনে রিহা রুমে চলে আসলাম। রুমে আসতে রিহা আমাকে বলে উঠলো, ওই শালা লুচ্চা,
শ্বশুরবাড়ি আসছিস মানে এই নয় যে শর্তগুলো চলবে না, এখানেও হবে সেই, বুঝলি? আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। রিহা এটা বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর রিহা ওয়াশরুম থেকে বেরোতেই আমি গিয়ে ফ্রেশ হলাম। তারপর রুম থেকে বের হয়ে আপুর রুমে গেলাম। তারপর আপুর সাথে কিছুক্ষণ আড্ডা দিতেই সবাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে আসতে রিহা বলে উঠল, যাও মানা, সুন্দর করে নিচে ঘুমিয়ে পড়ো। ভুলেও বিছানা আসার চেষ্টা করবে না। আর চেষ্টা করলেও কি, তোর মতো লুচ্চা চরিত্র লম্পট ছেলের সাথে এক বিছানায় আমি জীবনেও থাকবো না। না জানি কি কি করে ফেলিস, তোর আবার বিশ্বাস নেই। ইচ্ছে করছে আমার রুম থেকে তোকে বের করে দিই, কিন্তু কি আর করবো, আমি তো তোর মতো খারাপ না। এইসব বলল সে আমাকে। আমি রিহার এমন কথা শুনে এক অসহায় দৃষ্টিতে চেয়ে আছি রিহার দিকে। রিহা আমাকে এতটা খারাপ ভাবে, আমি এতটা জঘন্য যে আমার সাথে রুমে থাকতে তার ইচ্ছে করছে না। তারপর আমি আর কিছু না ভেবেই একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। তখন আবার রিহা বলে উঠল, এই যে লুচ্চা, কাল সকালে তো তাড়াতাড়ি উঠিও, আমি একটা জায়গাতে যাব। কিছু বললাম না। যত খুশি অপমান, যত খুশি গালি দিক, হয়তো ভবিষ্যতে পরে আর নাও পারে দিতে। সকালবেলা ঘুমোচ্ছিলাম, এমন সময় মুখে পানি পড়তেই তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে পড়লাম। সামনে তাকিয়ে দেখি রিহা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লুচ্চা, তোকে আমি কালকে বলছিলাম না সকাল সকাল উঠতে, উঠলি না কেন? আমি চোখ ডলতে ডলতে বললাম, আসলে কখনো নিচে ঘুমাইনি তো, তাই কাল রাতে ঘুম হয়নি তেমন। হয়েছে হয়েছে, আর বাহানা মারতে হবে না, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। আরে আপনারা বসে আছেন কেন নাস্তা না করে? আরে বাবা, কিছু বলো, মেয়ের জামাইকে রেখে কিভাবে আমরা খেতে পারি? আসো এখানে বসো। তারপর আমি গিয়ে বাবার সাথে বসলাম। সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসলাম। তখন রিহা বলল, চল আমরা বের হব। আমি বললাম, কোথায় যাবেন? জাহান নামে, তুই এত কথা কেন বলছিস, চল আমার সাথে। তারপর রিহার পেছন পেছন যেতে লাগলাম। নিচে যেতে আপু বলে উঠল, কি রে, তোরা কোথায় যাচ্ছিস? এই তো ভাবি ঘুরতে। আরে একটু আগেই আসলি, মনি আর মামুনের সাথে যেতে পারতি, তারাই গাড়ি নিয়ে গেছে। আরে সমস্যা নাই, আমাদেরটা আছে না। তাই তো, আচ্ছা সাবধানে যা। তারপর আপুর সাথে কথা বলে সোজা বাসা থেকে বের হলাম। গাড়িতে ওঠার পর, তা কোথায় যাবেন আমি তো কিছুই চিনি না। রিহা একটা জায়গায় যাওয়ার কথা বলল। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর একটা পার্কে চলে আসলাম। চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আমি রিহার সাথে যেতে লাগলাম। সেখানে গিয়ে আমার সাথে যেমন কিছু হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি রিহার পেছন পেছন হাঁটতেছি। তখন দেখলাম রিহার 3টা মেয়েকে হাত দিয়ে ইশারা দিতে লাগলো, মনে হয় তার বান্ধবী। তারপর রিহা তাদের সামনে যেতেই রিহার বান্ধবী একটা বলে উঠল, দোস্ত, এটা মনে হয় দুলাভাই তাই না? দেখতে অনেক সুন্দর এবং অনেক হ্যান্ডসাম। পাইলি কোথায় দোস্ত? কিরে, তুই মিনার কথা শুনে হাসছিস কেন? আরে এটা তোদের দুলাভাই না, এটা আমার ড্রাইভার, বুঝলি? আমি রিহার মুখে এমন কথা জীবনে ভাবতে পারিনি। হয়তো স্বামী হিসেবে পরিচয় না দিল, বিয়ে হিসেবে পরিচয় তো দিতে পারতো। একেবারে কাজের লোক হয়ে গেলাম। হায় রে পরিস্থিতি, একটা মিথ্যার কারণে একজন ড্রাইভার হয়ে গেলাম। না জানি জীবনে আরো কত কিছু বানিয়ে দেবে। আরেকটা বান্ধবী বলে উঠল, কি বলিস? দেখতে তো ড্রাইভার মনে হয়। কি, গাড়ির মালিক কবে হয়? দোস্ত, তোদের যা মনে হয় ভাব। এই ড্রাইভার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয় 3টা। আচ্ছা বলেই চলে যেতে যাব, তখনই রিহা বলে উঠল, ওই শোন, এদিকে আয়। আমাকে রিহা ডাকছে বলে আমি আবার পিছন ফিরে রিহার কাছে গেলাম। আর রিহার কাছে যেতেই রিহা আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, ওই ড্রাইভার, তুই যাওয়ার সময় ম্যাম বললি না কেন? আমি না তোর মালকিন? আমি মাথা নিচু করে আছি। আমার অনেক কান্না পাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। এতদিন 4 দেয়ালের ভিতর অপমান করতো, এটা মানা যায়, কিন্তু সবার সামনে আমার অনেক কষ্ট হচ্ছে রিহার এরকম ব্যবহারে। কখন একটা মানুষ তার প্রিয় মানুষকে ভালোবাসলে কষ্ট দিতে পারে না, সে যতই খারাপ হোক না কেন। কিন্তু আজ আমাকে উঠতে বসতেই, খেতে ঘুমাতে সব জায়গাতে অপমান করে। আরে আমার জন্মই হয়েছে মনে হয় অপমান সহ্য করতে। দেখ, এখানে আবার তাল গাছের মতো দাঁড়িয়ে আছে, যা তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে আয়। ছোট লোক কোথাকার, কোথা থেকে আসে এইসব? আমি রিহার ঝাড়ি খেয়ে তাড়াতাড়ি আইসক্রিম নিতে চলে গেলাম। এদিকে রিহার আমার সাথে এমন ব্যবহার মনি দেখে ফেললো। আরে মামুন, এটা রিহার আহমেদ না? দেখ রিহা, আমাদের সাথে কেমন ব্যবহার করছে, মনে হয় আমাদেরকে দেখতে পারে না। আচ্ছা, এমন করছে কেন? তো পাবলিক প্লেসে। এটা কারণ আছে, তুমি বুঝবে না। আমাকে বলতো কি কারণ? আচ্ছা শোন, এই বলে আহমদের সাথে যা ঘটেছে তা সব বলেছে। ছি, নীলার বাচ্চাটা এমন করছে, আমার ভাবতেও নিজের প্রতি লজ্জা হচ্ছে। একসময় আমি কিনা তার বন্ধু ছিলাম, আর রিহা আহমেদকে ভালোবাসে, তাহলে অবিশ্বাস করলো কেন?
দাঁড়াও, আমি গিয়ে রিহাকে বোঝাচ্ছি। লাভ হবে না, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বাট হয়নি। তুমি তো হাদারাম, তুমি আবার কেমনে বুঝবা? দেখ আমি কিভাবে বোঝাই। এখানে কিছু করো না, বাড়িতে গিয়ে বুঝলে হবে, পরে দেখবা ঘটনা অনেক বড় হয়ে যাবে। তার থেকে বরং আমরা ঘুরি। আচ্ছা মানলাম বাড়িতে বুঝাবো, কিন্তু আহমেদকে যে অপমান করবে? সমস্যা নেই, আম্মুদ সব সামলে নিবে। আচ্ছা তুমি কি ওর আসলেই বন্ধু? কেন সন্দেহ? কিছু না। কি? না না কিছু না, চলো। এদিকে আমি আইসক্রিম নিয়ে রিহাদের সামনে গিয়ে রিহাকে আইসক্রিমগুলো দিলাম। দেওয়ার সময় আমার আঙ্গুলের সাথে রিহার আঙ্গুলের একটু ছোঁয়া লাগাতেই রিহা বাঁ হাতে আইসক্রিম নিয়ে ডান হাতে আমাকে আবার থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে রিহার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি। কেন তুমি বারবার আমার বুকে আঘাত করছো? যেই বুকে তোমার জন্য ভালোবাসা আছে, সেই বুকে কেন তুমি বারবার ঘৃণার জন্ম দিতে সাহায্য করছো রিহা? কেন? মনে মনে এইসবই ভাবছিলাম। রিহা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কুত্তা তোর সাহস কী করে হলো আমার শরীরে স্পর্শ করার? আমি মাথা নিচু করেই বললাম, আসলে ম্যাম আমি বুঝতে পারিনি, আইসক্রিম দেওয়ার সময় ভুলে লেগে গেছে, সরি। এই লুচ্চা, তুই বুঝতে পারবি কেমনে? তোর তো সারাদিন একটা খেয়াল থাকে মেয়েদের শরীর কিভাবে স্পর্শ করতে পারিস। শালা চরিত্রহীন লম্পট, যা দূর হ আমার চোখের সামনে থেকে। আমি রিহার এমন ব্যবহার আর নিতে পারছি না, তাই রিহা বলতেই আমি সেখান থেকে গাড়ির কাছে চলে আসলাম আর গাড়ির ভিতরে ঢুকে গান চালিয়ে শুনতে লাগলাম। এদিকে রিহার বান্ধবী মিনা বলল, দোস্ত তুই শুধু ছেলেটাকে অপমান করছিস, ও তো ঠিকই বলেছে, আইসক্রিম দেওয়ার সময় হাতের সাথে হাত লাগবে, এটা স্বাভাবিক। তখন রিহা বলল, তুই একদম ওর হয়ে দালালি করবি না। এত দরদ কেন ড্রাইভারের জন্য? নাকি ওই ড্রাইভারের বাচ্চাকে পছন্দ হয়ে গেল? আরে ধুর, তেমন কিছু না, এমনিতেই ছেলেটার দোষ নেই। চুপ, ওই লুচ্চার সম্পর্কে আর কোনো কথা না শুনে, যদি শুনি তাহলে আমি এখন চলে যাব। তারপর সবাই বলে উঠল, আরে দোস্ত যাস না, অনেক দিন পর দেখা হয়েছে, না জানি আর দেখা হবে না, আমরা আর ওই ছেলের কথা বলবো না। তারপর তারা আড্ডা দিতে লাগলো। গান শুনতে শুনতে গাড়ির ভিতরে ঘুমিয়ে গেলাম। এদিকে রিহা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতেই দুপুর হয়ে গেল। হঠাৎ করে রিহা আমার কথা মনে মনে ভাবলো যে লুচ্চাটার কোনো খোঁজখবর নেই। এদিকে তো দুপুর হয়ে গেল। দোস্ত তোরা আড্ডা দে, আমি যাই, দুপুর হয়ে গিয়েছে। কি বলিস, চলে যাবি মানে? দুপুরের খাবার একসাথে খাবো, কি বলিস তোরা? না না দোস্ত, আরেকদিন, আজ বাড়িতে খেতে বলেছে, তোরা থাক, আমি বরং যাই। আরে তারা শোন আমাদের কথা। কিন্তু রিহা কারো কথা না শুনেই গাড়ির দিকে আসতে লাগলো। রিহা গাড়ির সামনে এসেই এদিক ওদিকে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমাকে দেখতে পেলো না। তারপর গাড়ির কাছে আসতেই দেখলো আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। তারপর আমাকে ডাকা শুরু করলো, ওই কুত্তা বিলাই ওঠ, দুপুর হয়ে গেছে। ওই লুচ্চা ওঠ, উঠবি নাকি? মাথা গরম করিস না কিন্তু, আমার উঠার নাম নিচ্ছে না। আরে কেমনি উঠবো, আমার কানে হেডফোন। আর রিহা, আমার মুখে পানি পড়তেই আমি হকচকে উঠলাম। এই কোন আর বলতে পারলাম না, কারণ আমার সামনে রিহা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি এটা সে করেছে। ওই কি বলতে চাইছিলি? কিছু না। আর আপনি আমার মুখে পানি মারলেন কেন? বেশ করেছি, তোর মতো লুচ্চার গায়ে পানি না মেরে একেবারে গরম পানি মারা উচিত। একটা থাপ্পড় দিব, মুখে মুখে তর্ক করিস কেন? চল বাড়ি চল, গাড়ি চালা। তারপর আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। কি আর করবো, এই মেয়ে সারাদিন থাপ্পড় দেয় আর আমি থাপ্পড় খেতে রাজি না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে বাসায় এসে ফ্রেশ হতেই আপু খেতে ডাকলো। আমি আর রিহা মিলে খেতে গেলাম। খাওয়া শেষ করে আমি আর মামুন ছাদে নানা কথা নিয়ে আলোচনা আড্ডা দিতে লাগলাম। এইদিকে রিহা রুমে যেতেই মনি তার রুমের দিকে গেল। বেশ কিছুক্ষণ আড্ডাও দিল। তারপর মনি আপু রিহাকে বলতে লাগলো, রিহা, আমি একটা জিনিস খেয়াল করলাম, আহমেদ সারাদিন গাল লাল আর সে মন খারাপ করে থাকে, কেন বলতো? সেটা আহমেদকে জিজ্ঞেস কর, আমাকে কেন করছিস? দেখ আমি সব জানি, কিন্তু তুই আহমেদকে ভুল বুঝছিস। আহমেদ ওরকম ছেলেই না। ও বুঝতে পারছি, তোকে ওই লুচ্চাটা দালালি করতে পাঠিয়েছে, তাই না? না, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে থেকে আসতেছি। দেখ রিয়া, বোঝার চেষ্টা কর একটু, এতে তোর ভালো হবে। আমি বুঝতে পারছি আহমদ যে কত বড় লুচ্চা, আর আমাকে বোঝানো লাগবে না, তুই এখন আসতে পারিস। রিহা, আমার পুরো কথাটা শুনে। আমি কারো কথা শুনবো না, দেখ আমার মাথা গরম হওয়ার আগে চলে যা। মনি রিহার এমন আচরণ দেখে চলে যেতে লাগলো। তখন দরজার সামনে এসে আবার পিছন ফিরে মনে বলতে লাগলো, তোকে একটা কথা বলি শোন, তুই যে না জেনে না বুঝে আহমেদকে কষ্ট দিচ্ছিস না, এটা জন্য তোকে পস্তাতে হবে। কারণ সত্যিটা তোর চোখের সামনে, অথচ তুই বুঝতে চাইছিস না। তুই এখন আহমেদকে চিনিস না, যাকে এত ভালোবাসার পরেও সেই মানুষটা আহমেদকে শুধু একটু অবহেলা একবার অপমান করেছে।
এতে ছেলেটা মেয়েদেরকে ঘৃণা করতেছে, আর এখানে তুই তাকে যেখানে সেখানে অবহেলা অপমান করেই যাচ্ছিস। এখনো সময় আছে রিহা, বোঝার চেষ্টা কর। এটা বলে মনি চলে গেল। আরে ধুর, ওই লুচ্চাটা তো নীলাকে ইউজ করছে, তাই তার কাছে যেতে চায় না। কিন্তু এদের আমি কিভাবে বোঝাই? এরা তো তার ভালোবাসার অন্ধভক্ত। শালা লুচ্চা আজ রুমে আসুক, তার খবর আছে। সকালে ছাদে গিয়েছিলাম, সেখানে মামুন বোঝাতে চাইছিল, আর এখন মনি। এরা কি আমাকে কচি বাচ্চা ভাবে? মনে করে আমি কিছু বুঝি না। তুই আজ আয় রুমে। আর এদিকে আমরা বিকেল পর্যন্ত আড্ডা দিলাম। বিকেল হতেই দুলাভাই এসে বলল, আরে মেয়েদের মতো ছাদে বসে কি আড্ডা দিচ্ছ? চলো সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি, সন্ধ্যায় নদীর পাড়ে অনেক ভালো লাগে। আরে দুলাভাই, তাহলে এখনও দাঁড়িয়ে আছি কেন? চলো তাহলে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেল, তাই তিনজন বাইরে রাতের খাবার খেয়ে নিলাম। আর আপুকে বলছিলাম আমরা দেরি করে আসবো। রাত 10টা বাজে বাসায় ঢুকলাম। তারপর নিজের রুমে ঢুকতে রিহা বলে উঠলো দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। এতক্ষণ কোথায় ছিলি? দুলাভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলি নাকি লুচ্চামি করতে গেছিলি? দেখেন, আপনি বেশি বলছেন। আমি দুলাভাইয়ের সাথে ছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? কি? তুই এই ছ্যাঁচড়ামি কখন ছাড়বি? কি? আমি কি করলাম? এই যে বাহিরে লুচ্চামি করবি, আর আমি জানলে তা মিথ্যা প্রমাণ করার জন্য মানুষকে তোর হয়ে দালালি করতে পাঠাবি। আর তারা তো বোকা, তারা তো জানে না তুই কি জিনিস। দেখেন, আমি আপনার কাছে কাউকে পাঠাইনি। এটা বলতেই রিহা রেগে আমার কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আবার মিথ্যা কথা? এই তোকে এত কিছু বলি, এত মারামারি, তাও মিথ্যা কথা যাবে না, তাই না? গালে হাত দিয়ে রিহার দিকে করুণভাবে তাকিয়ে রইলাম। কেন বুঝতে পারছে না রিহা? আমি এসব কিন্তু করিনি। আবার এখানে দাঁড়িয়ে আছে, যা দূর হ আমার চোখের সামনে থেকে। তারপর আমি সেখানে না দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হতে। আর ঝর্ণা ছেড়ে কান্না করতে লাগলাম। কেন যে ভালোবাসতে গেছিলাম, কেন যে বিয়েটা হলো। আর যদি ভালো নাই বাসতাম, তাহলে তো অপমানও সহ্য করা লাগতো না। এত অপমান মনে হয় একটা অপরাধীও মানুষকে করে না, যতটুকু অপমান আমাকে করে দিল। প্রায় আধ ঘন্টা গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে চুপচাপ নিচে শুয়ে পড়লাম। আর উপরে তাকিয়ে দেখি রিহাকে নিষ্পাপ বাচ্চার মতো ঘুমাচ্ছে। এমন লাগছে যে সে কিছু করতেই পারে না, কিন্তু বাস্তব ভিন্ন। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম। আর এইভাবে রিহার অপমান আর শ্বশুরবাড়ির মানুষের আদরে 3 দিন চলে গেল। তারপর আমরা আমাদের বাসায় চলে গেলাম। বাসায় আসার পরেও রিহার অত্যাচার কমলো না, দিনে দিনে আরও বাড়তে লাগলো। আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি একটা রাস্তার কুকুর, আর আমি তার বাসায় উঠে তার রুমে থাকছি, তাই আমাকে তাড়াতে এমন করছে। এইভাবে তার অপমান অত্যাচার সহ্য করতে করতে 1.5 মাস চলে গেল। এর মধ্যে রিহা রেজাল্টও দিল, ভালো রেজাল্ট করেছে। আবার রিহা আমাদের কলেজে ডিগ্রিতে ভর্তি হলো। আর এর মধ্যে আমি কিছুদিন খেয়াল করলাম রিহা আমার সাথে আর খারাপ আচরণ করে না তেমন। এখন শুধু আমার সাথে প্রয়োজনে একটু কথা বলে, তার বেশি না। মাঝে মাঝে 2-1 বার খারাপ ব্যবহার করে। আজ রিহার কলেজের প্রথম দিন, তাই বাবা বলেছে রিহাকে সাথে করে নিয়ে যেতে। তাই রিহাকে সাথে করে কলেজে নিয়ে গেলাম। কলেজে যাওয়ার পর আমার সাথে এমন কিছু ঘটবে তা আমি কখনো ভাবতে পারিনি। কলেজে গিয়ে রিহার ক্লাসে যেতে লাগলো, আর আমি আড্ডা জায়গাতে যেতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে আমার সামনে এসে বলল, ভাই, আপনি কি কলেজের পাশে পুকুর পাড়ে কেউ একজন ডাকছে? কে ভাই? জানি না, তবে বলছে আপনার সাথে নাকি অনেক জরুরি কথা আছে। এই বলে ছেলেটি চলে গেল। আমি তো মহাচিন্তাতে ভরে গেলাম। কে যে আমাকে ডাকবে, আর তাও জরুরি কথা বলার জন্য। যাবো কিনা ভাবছি। আচ্ছা গিয়ে দেখি। তারপর কলেজ থেকে পাশে পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম। দূর থেকে খেয়াল করলাম নীল 3 পিস পরা একটা মেয়ে পুকুর পাড়ে বসে আছে। আশেপাশে আর কাউকে দেখতে পারছি না। তারপর আমি আবার কলেজের দিকে যেতে লাগলাম, কারণ এখানে তো মেয়ে একটা, আর কাউকে দেখছি না। এটা ভেবে আবার দাঁড়িয়ে গেলাম। ছেলেটা তো মেয়ে নাকি ছেলে কিছুই বলেনি, আমিও নাকি বোকা দেখ। তারপর আবার পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম। যেতে যেতে মেয়েটার পিছনে এসে দাঁড়ালাম। তুমি এসেছো? আমি তো হতবাক। মেয়েটা আমাকে না দেখেই না চিনে এত শিউরলি কীভাবে বলল? আপনি কে? আমাকে এখানে কেন ডাকলেন? আমি আপনার অনেক কাছের। এটা বলে মেয়েটা আমার দিকে ঘুরে, আর আমার মাথায় রাগ উঠে গেল। আর নিজে নিজেকে দোষ দিচ্ছি কেন যেখানে আসতে গেলাম। তারপর আমি নীলাকে দেখে সেখানে না দাঁড়িয়ে চলে আসতে লাগলাম। তখন নীলা আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ আহমদ, আমার কিছু কথা শুনে যাও, তারপর না হয় চলে যাও। প্লিজ প্লিজ প্লিজ। মেয়েটা এত করে বলছে, তাই না করতে পারলাম না। আচ্ছা কি বলবে বলো, আমার সময় নেই। দেখো আহমদ, তুমি হয়তো বিশ্বাস করবে না আমি তোমাকে কতটা ভালোবাসি।
হয়তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু নিজের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি কখনো ভাবতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছি আর বেসে যাব। তোমার কাছে অনেকবার আসতে চেয়েছি আর তুমি বারবার ফিরিয়ে দিয়েছো। আবারও নীলা বলল, এমনকি তোমার আর রিহার ভুল বোঝাবুঝির মাঝেও আমার হাত ছিল। কিন্তু বিশ্বাস করো, রিহার জায়গায় যদি আমি থাকতাম, আমি কখনো তোমাকে অবিশ্বাস করে পারতাম না, কারণ আমি তোমাকে কাছ থেকে দেখেছি। আমি চুপ করে নীলার কথাগুলো শুনতেছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। আমি জানি এখনো তোমার আর রিহার মাঝে ভুল বোঝাবুঝি চলছে, হয়তো সারা জীবন চলবে, নয়তো ঠিক হবে, কিন্তু আগের মতো বিশ্বাস তোমাকে আর করবে না। তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই, রাখবে আমার কথা? রাখতে পারবো না পারবো সেটা পরে দেখা যাবে, আগে বলো কি। আহমদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে হারাতে চাই না। তুমি যদি চাও তাহলে আমি তোমার হতে পারি এবং আমরা অনেক সুখে থাকতে পারবো। তুমি রিহাকে ডিভোর্স দিয়ে আমাকে আপন করে নাও, কথা দিচ্ছি তোমাকে কখনো রিহার মতো করে কষ্ট দিব না। নীলার এমন কথা শুনে আমার মাথায় প্রচুর রাগ উঠে গেল, তাই দিলাম কষে 2টা থাপ্পড়। এই তো লজ্জা করে না? অন্যের সংসার ভেঙে বলছিস নিজে সংসার করতেছিস। আমার ভাবতেই লজ্জা করছে, তোর মতো মেয়েকে ভালোবেসেছিলাম এক সময়। এইদিকে নীলা গালে হাত দিয়ে বলল, দেখ আহমেদ, তোকে আমি ভালোই ভালোই বলছি, আমার কথায় রাজি হয়ে যা। নাহলে কি করবে? হ্যাঁ, কি করবি? দেখবি আমি কি করব, দেখবি। এই বলে তার ওড়নার নিচে ফেলে দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল আর লিপস্টিকটাও এলোমেলো করে দিল। এখন কলেজের সবার কাছে গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করেছিস, তারপর বাকিটা ইতিহাস। নীলার কথা আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর নীলা চলে যেতে লাগলো। এমন সময় আমি নীলার হাত ধরে বলতে লাগলাম, প্লিজ নীলা, এমনটা করো না প্লিজ, আমার মান সম্মানের দিকে একবার ভাবো। ছাড় আমাকে, আগে বলেছিলাম তখন মানিসনি, ছাড় আমাকে। হঠাৎ কেউ একজন বলে উঠলো, এখানে কি হচ্ছে? এই বলে আমি মাথা ওঠাতেই হাই লেভেলের একটা শখ খেলাম, ও এখানে কি করছে? আর এদিকে নীলা রিহাকে দেখেই কান্নার ভান ধরতে লাগলো। আপনারা ঠিকই ধরেছেন, সামনে থেকে যে বলছে সে হলো রিহা। এদিকে নীলার অভিনয় শুরু। প্লিজ আহমেদ, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে আর কতবার বলবো আমি তোমার সাথে যেতে পারবো না এক রুমে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি রিহাকে দেখে নীলার হাত ছেড়ে দিলাম। ছি ছি, তুই এত খারাপ আমি জীবনেও ভাবতে পারিনি। আর আমি রিহার পেছন পেছন যেতে লাগলাম, তাকে বোঝাতে হবে প্রথমে তো আমার কোনো দোষ নেই। এদিকে নীলা একটু চিৎকার দিয়ে বলতে লাগলো, কি কেমন দিলাম? আমাকে সবার সামনে অপমান করা, তাই না? এখন তোর ভালোবাসার মানুষ তোকে সবার সামনে অপমান করবে? এটা বলে একটা মুচকি হাসি দিল। যাই, তাদের তামাশাটা দেখি এখন, আর পুরো কলেজকে বলে নিজের মান সম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে খুশি মনে তাদের নাটকটা দেখি, তাও আবার বিনা এমবিতে, বিনা ফোনে। নীলা, তোর বুদ্ধির জবাব নেই, বলতে হবে। কি সুন্দর প্ল্যান, বাহ। এইদিকে আমি রিহার পেছন পেছন কলেজ মাঠ পর্যন্ত চলে আসলাম। তারপর এক দৌড়ে গিয়ে রিহার হাত ধরে বলতে লাগলাম, প্লিজ রিহা, আমাকে বিশ্বাস করো, তুমি এখানে যা দেখেছো সেটা সব সাজানো। আমি রিহার হাত ধরতেই রিহা পেছনে করে আমাকে 2-3টা থাপ্পড় লাগাতার দিতে থাকলো আর বলল, তোমার তো খারাপ চরিত্রহীন, লম্পট, নিচু মন মানসিকতার মানুষ আমার হাত ধরার সাহস কি করে হলো? প্লিজ আমাকে বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? আগে যে কাণ্ড করছি সেটা বিয়ের আগে ভেবে মনকে বুঝতেই ভেবেছিলাম তোকে আপন করে নেব, কিন্তু তুই যে এত পরিমাণ দেহলোভী আমি আগে ভাবতে পারিনি। তোর এত চাহিদা আমাকে বলতি, আমি তো তোর স্ত্রী। আচ্ছা, আমার মনে হচ্ছে তুই যদি আমাকে বিয়ে না করতি তাহলে আমাকে তুই নীলার মতো ইউজ করতি, তাই না? আমি রিহার কথা শুনে থমকে গেলাম। সে আমাকে দেহলোভী বলল, তার মুখ দিয়ে একটিবার এই কথাটা আটকালো না বলতে আমি নাকি তাকে ইউজ করতাম। ছি, এই কথাটা ভাবতেই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। এই শোন, তুই আমাকে কিছুদিনের মধ্যে ডিভোর্স দিবি। আমি তোর মতো চরিত্রহীনের সাথে আর থাকতে চাই না, আর আমাকে তুই টাচ করবি না বলে দিলাম। এই বলে রিহা চলে যেতে লাগলো আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে ঝাপসা চোখের পানি ফেলছি। ছেলেদের মনে হাজার কষ্ট থাকুক, কিন্তু তারা সহজে কান্না করে না। কিন্তু কিছু স্পেশাল মানুষ এমনভাবে কষ্ট দেয় যা হাজার কষ্ট থেকে বেশি, না হলেও চোখের মনি, কিন্তু আমনে আমনি পড়ে যায়। আমি ভাবতে পারিনি রিহা আমাকে পুরো কলেজের সামনে অপমান করবে, নানা কথা বলবে। হঠাৎ মামুন আর মনি এসে বলল, কিরে আহমদ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন, কি হয়েছে? আমি কিছু বলছি না, পাথরের মতো শুধু দাঁড়িয়ে আছি। এই আহমেদ, তোমার কি মনে হচ্ছে রিহা কোথায়?
আমার কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মামুন একটা ছেলেকে জিজ্ঞাসা করতেই ছেলেটা এখানে কী হয়েছে তা সব বলল। ও এই ব্যাপার, কেন যে তাড়াতাড়ি কলেজে না এসে ঘুরতে গিয়েছিলাম, কে জানে আমি থাকলে হয়তো এমন হতো না। তারপর মামুন আমাকে ধরে আড্ডার জায়গায় নিয়ে গিয়ে বসালো এবং আমাকে অনেক কথাই জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু আমি কিচ্ছুই বলছি না, চুপচাপ হয়ে আছি। আর অনবরত চোখ দিয়ে পানির বৃষ্টি হচ্ছে। মামুন তখন বলতে লাগলো, মনি তুমি বাসায় যাও, আমি মাউন্টকে নিয়ে কিছুক্ষণ ঘুরবো, ওর মন ভালো নেই। কিন্তু কেন কিন্তা না যাও? তারপর মনি চলে গেল। এ আহমদ, তোর কি হয়েছে আমাকে বল। বুঝতে পারছি তুই আমাকে বন্ধু ভাবিস না, তা না হলে আমাকে বলতে প্লিজ, আমাকে বল। এ আহমদ কি হয়েছে, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি, এ দেখ আমি কিন্তু কান্না করে দেব। এই বলে মামুন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্লিজ ভাই, আমার কিছু তো বল, তোর এই নীরবতা আমার সহ্য হচ্ছে না। মামুন আমাকে জড়িয়ে ধরতেই আমি মামুনকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আরও জোরে কান্না করতে লাগলাম। আর কান্নার মাঝে বলতে লাগলাম, ভাই আমার সাথে কেন এমন হয়? আমি কি তাদের কোনো ক্ষতি করেছি নাকি? হ্যাঁ ভাই, আমার বাঁচতে আর মনই চাইছে না, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আমার এমন কথা শুনে মামুন আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আরেকবার মরার কথা বললে আমি তোকে যে কী করবো নিজেও ভাবতে পারছি না। আমি একটু ওর কথা শুনে হাসলাম। কিরে তোর আবার কি হলো, এইভাবে হাসতেছিস কেন? জানিস, তোর থাপ্পড়ে না আমার কিচ্ছু হয়নি, কারণ আজ 1 মাস ধরে অকারণে এই গালে অনেক থাপ্পড় খেতে খেতে আমার গালটা বেহায়া হয়ে গেছে। এসব ছাড়, এখন বল কি হয়েছিল। হে পোড়া কপালে যা হওয়ার বাকি ছিল তা হয়েছে, তাহলে শোন এই হতভাগার কথা। এই বলে মামুনকে সব বলতে লাগলাম। আর মামুন আমার কথা শুনে রেগে মেঘ আগুন হয়ে গেল। হঠাৎ মামুন কিছু একটা মনে করে বলতে লাগলো, ভাই তুই মন খারাপ করিস না, আমি সব ঠিক করে দেবো, এখন বাড়ি যা, তা না হলে সমস্যা হতে পারে, আর আমি তোদের বাড়ি আসতেছি। এই বলে মামুন একটা রিক্সা দাঁড় করিয়ে আমাকে রিক্সায় তুলে দিয়ে বলল, তুই সোজা বাড়ি যা, আমি আসতেছি। তারপর আমি রিক্সা করে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম, আচ্ছা রিয়া কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আচ্ছা এই ঘটনা কি রিয়া মা বাবাকে বলে দেবে? যদি বলে দেয় তাহলে আমাকে কি আব্বু আম্মু অবিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। তারপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকতে লাগলাম। দরজা দিয়ে যখনই পা রাখতে যাব তখন বাবা বলে উঠল, দাঁড়া, তোর মতো কুলাঙ্গারের এই বাড়িতে কোনো জায়গা নেই, আমার বাড়িতে ঢুকবি না। কিন্তু বাবা আমি কি করেছি? চুপ, আরেকবার যদি এই মুখ নিয়ে আমাকে বাবা ডাকিস তাহলে ভালো হবে না। ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা তুমি তো কিছু বলো, তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, কেন যে তোর মতো কুলাঙ্গার আমার পেটে ধরেছি। মা তুমি আমাকে অবিশ্বাস করলে? তা করব না, বৌমার কাছ থেকে যা শুনলাম তাকে অবিশ্বাস করব? আর বৌমা তো নিজের চোখে দেখেছে তোর লুচ্চামি। যা, বের হো আমার বাড়ি থেকে। মা কিছু কিছু চোখের দেখাও ভুল হয়, আর তুমি নিজের ছেলেকে বিশ্বাস করলে না, তাও আরেকজনের কথা শুনে। প্লিজ মা আমার কথা শোনো। চুপ, আর একবার আমাকে মা ডাকবি না। আমার কোনো ছেলে নেই, আমার ছেলে মরে গিয়েছে আজকে। আর তুই আমার বাসা থেকে চলে যা বলছি। ও তাই, আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন, আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে তারপর বের হয়ে যাচ্ছি। তারপর আমি রুমে যাওয়ার সময় রিহাকে মার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মিস রিহা, আপনাকে আর কী বলবো, এতদিন অনেক বোঝাতে চাইছি কিন্তু বুঝেননি, এখন আর কি বুঝবেন। তবে একবারে খাঁটি ভালোবাসা আমাকে দিয়েছেন, যা আমার চিরকাল মনে থাকবে। আর কিছু বলার নেই। যাই হোক, আমি আপনার কাছে একটা মাত্র অনুরোধ করব, আপনি আমার সাথে বিগত 1 মাস যা যা করেছেন তা যেন আমার বাবা মার সাথে না করেন, এই অনুরোধটা রাখবেন। এইসব বলে আমি আমার রুমে এসে আমার প্রয়োজনে যা লাগবে তা নিয়ে বের হয়ে যেতে লাগলাম বাড়ি থেকে। আর যাওয়ার সময় মা বাবাকে বলে গেলাম, কখনো যদি আমার কথা মনে পড়ে তাহলে আমি মরে গেছি ভেবে নিও, তাছাড়া আমি তো এখন থেকে মরেই গিয়েছি। আর রিহা, যদি বেঁচে থাকি তাহলে কিছুদিনের মাঝে আপনার পাওনা পেয়ে যাবেন। এই বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। গেটের সামনে এসে পিছন থেকে তাকালাম বাড়িটার দিকে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সেই ছোট্ট থেকে এখানে বড় হয়েছি, কত স্মৃতি জড়িয়ে আছে। আজ কিছু স্বার্থপর বেঈমান মানুষের জন্য স্মৃতি জড়ানো ছোট্টবেলার মায়া ত্যাগ করে চলে যাচ্ছি। জানি না আর কখনো ফেরা হবে কিনা, তবে অনেক কষ্ট হচ্ছে এখান থেকে যেতে। তারপর অনেক কষ্ট করে মায়া ত্যাগ করে অজানা গন্তব্যে হাঁটা ধরলাম। এইদিকে আমি বাড়ি থেকে বেরোর কিছুক্ষণ পরে মামুন আর মনি আসলো আমার বাড়িতে। আহমদ, ওই আহমদ কোথায় তুই, নিচে আয়, আজ তোর সব কষ্ট চলে যাবে। তখন মামুনের চিৎকার শুনে মা বাবা রিহা সবাই নিচে চলে আসলো। কি হয়েছে, এখানে এত চিৎকার করছে কেন? আঙ্কেল আহমদ কোথায়? সে নেই এখানে। ও আচ্ছা, বাইরে গিয়েছে। আচ্ছা আমি ফোন করে ডেকে আনছি। ওই কুলাঙ্গার আর আসবে না, আর তুমি ওই কুলাঙ্গারের নাম নিবে না।
ওকে বের করে দিয়েছি বাবা। ওর মতো লুচ্চা লম্পট চরিত্রহীন এই বাড়িতে থাকার কোনো যোগ্য না। কি? আহমেদকে বের করে দিয়েছে মানে? আহমেদ কিছু করেনি, শুধু শুধু আপনারা তাকে বের করে দিয়েছেন। কিছু করেনি মানে? আমার চোখের সামনে ওই নীলার হাত ধরে। ছি, আর বলতে আমার লজ্জা করছে। এটা বলতেই মনি গিয়ে রিহার গালে থাপ্পড় দিয়ে বলল, এই থাপ্পড়টা তোকে ওই দিন মারা উচিত ছিল, বুঝতে পারছিস? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার বৌমার গায়ে হাত তুলছো কেন? তুমি রাসেলের বোন, তা যা খুশি তা করবা। আঙ্কেল সরি, আপনার বৌমাকে মারার জন্য, কিন্তু আমি তো আমার চাচাতো বোনকে মারছি। আর এই থাপ্পড়টা সেই দিন যদি মারতাম তাহলে আজ আহমেদকে বাড়ি ছাড়া হতে হতো না। এই মনি, তুই আমাকে থাপ্পড় দিলি কেন শুধু শুধু? আর ওর মতো লুচ্চার বাড়ি ছাড়ার কথা আরো আগে, কিন্তু আমি কিছু বলিনি, তাই যায়নি। তোমাকে শুধু শুধু মারেনি। আচ্ছা, আমার সন্দেহ হয় তুমি কি আসলে আহমদকে ভালোবাসতে, নাকি আবেগের ঠেলায় বিয়ে করে নিয়েছো, কোনটা? মানে আমি আহমদকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওই লুচ্চা আমার সাথে বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা আহমদ করেনি, তুমি তাকে বিশ্বাস করোনি। যাকে একদিন আমাকে আহমদ ওই ভিডিওটা দেখিয়েছিল, আর আমি সেখানে বুঝতে পারছি এটা আহমদ না, এটা এডিট করা। একটু ভিডিওটা ওপেন করে ভালোভাবে দেখেন, আহমদের মাথা লড়ছে। আর আমিও মনিকেও দেখিয়েছিলাম, সেও অবিশ্বাস করেনি, বরং বলেছে এটা আহমদ না। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না যে কোনো মেয়ে তার স্বামীর খারাপ কিছু সহ্য করতে পারে না, আর আপনি তাকে এতটা ভালোবাসেন কিন্তু বিশ্বাস করতে পারেননি, এটাও মানলাম। কিন্তু তার এই অপবাদ কি আসলে সত্যি, এটাও যাচাই করতে পারতেন, কারণ সত্যি আপনার পাশে আশেপাশে ছিল। কিন্তু আপনি এটা করেননি, আপনি করেছেন দিনের পর দিন আমার বন্ধুকে মানসিক শারীরিক অত্যাচার। এই মামুন, তুমি এগুলো কি বলছো? আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনার বোঝা লাগবে না, কিন্তু একটু পরে বুঝতে পারবেন আপনারা এত বড় ভুল করেছেন। এদিকে মামনের কথায় রিহা আবার ওই ভিডিওটা ওপেন করে ভালোভাবে দেখলো, আর মামনের কথাই সঠিক। তখন রিহা বলতে লাগলো, আচ্ছা এটা না হয় মানলাম, কিন্তু আজ সকালে আমি যেটা নিজের চোখে দেখেছি। দাঁড়ান, এটা বলে পকেট থেকে ফোনটা বের করে রিয়ার হাতে দিয়ে বলল, এটা দেখেন। এবার রিহা চোখ তো কপালে, সে ভাবছে এটা আমি কি করলাম, আজ আমার জন্য ছেলেটা বাড়ি ছাড়া। বলেই সে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। এখন কেন কান্না করছো তুমি? তুমি তো খুশি তাই না? রিহা, মা তুমি এইভাবে কান্না করছো কেন? কি বলছো তুমি? এটা বলতেই রিহা আম্মুর কাছে দৌড়ে গিয়ে আম্মুর পায়ে পড়ে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য সব হয়েছে। এই তোর আবার কি হলো? এমন করছিস কেন আমাকে বল। আর আহমেদ তার নিজের কারণে বাড়ি ছাড়া হয়েছে, বুঝলি? না মা, আমার জন্য। এটা বলে এই দেখো এই ভিডিও। তারপর আম্মু রিহার হাত থেকে মোবাইলটা নিয়ে সব কিছু দেখে কান্না করে দিল। শুধু শুধু আমার ছেলেকে বের করে দিলাম। ওগো, আমার ছেলেকে এনে দাও আমার কাছে। এদিকে বাবা বুঝতে পারছে আমি যে কোনো দোষ করিনি। আচ্ছা, তুমি এইসব জানলে কি করে? আঙ্কেল, কলেজ পাশে যে পুকুর পাড় আছে তার কিছু দূরে একটা মল আছে, আর পুকুর পাড়ের দিকে মুখ করে একটা সিসি ক্যামেরা থাকে সেই মলের, কারণ মলটা বড় হওয়ার যার জন্যে আশেপাশে নজর রাখতে হয়। আর আমার এটা মাথায় ছিল, তাই আমি সেখানে গিয়ে অনেক কষ্ট করে এটা নিয়ে আসলাম। মামুন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারবো না। ওগো, এখানে দাঁড়িয়ে কথা না বলে আমার ছেলেকে এনে দাও। আঙ্কেল, দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি গিয়ে আমোদকে খুঁজে নিয়ে আসতেছি। মামুন দাঁড়াও, আমি যাব আমার ছেলেকে খুঁজতে। দোষ আমার, কেন যে অবিশ্বাস করলাম বাড়ি থেকে বের করলাম, সব দোষ আমার। আঙ্কেল, নিজেকে দোষ না দিয়ে চলেন, খুঁজে বের হও। এ বলে তারা আমাকে খুঁজতে বের হলো। এদিকে রিহা এখনো পাগলের মতো কান্না করছে, আর মনি সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, সেই দিন যদি আমার কথা একটাবার শুনতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। বোন, এখন বুঝতেছি। আচ্ছা, আহমদ কি আমাকে মেনে নেবে? আমি তো তাকে কম কষ্ট দিইনি। দেখ, ভাগ্য ভালো হইলে আল্লাহ চাইলে ক্ষমা করতেই পারে, কিন্তু আমি জানি না। এদিকে আমি একটা রিক্সা করে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। মাথায় এখন একটা কথাই ভাবতে লাগলাম, কোথায় যাবো আর কোথায় থাকবো কিছুই জানি না। এদিকে ফোনটা বন্ধ করে রাখলাম। হঠাৎ করে কিছু ছেলে পেলে আমার রিক্সা দাঁড় করালো, আর আমিও কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাথারি মারতে লাগলো। আমাকে মারতে মারতে একদম হাত মরা বানিয়ে ফেলেছে। আমি ভালো মতো চোখ খুলতেই পারছি না। মনে হচ্ছে এই মুহূর্তে অজানা কোথাও চলে যাব, সেখান থেকে আর কখনো ফেরা হবে না। এমন সময় শুনতে পেলাম, এই থাম, আর মারিস না, বেচারা এমনিতে মরে যাবে, চল এখান থেকে। এটা বলতেই সবাই হাঁটা ধরলো, আর সেই ছেলেটা আমার গলা ধরে বলতে লাগলো, আমার জিনিসের দিকে চোখ দেওয়া, আমার জিনিসকে থাপ্পড় দেওয়া, এখন দেখি তুই বাঁচিস কেমন করে। এটা বলেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এইদিকে আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো।
মনে হচ্ছে এক্ষুনি দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হতে লাগলো, আর আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো বাবা মায়ের মুখ। হয়তো এটা শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। চলে যাব অচেনা দেশে, যেখান থেকে আর হয়তো ফেরা হবে না। এটা ভেবে একটা মুচকে হাসি দিলাম। মা তো বলেছে আমি নাকি তাদের জন্য মারা গিয়েছি, কিন্তু এটা যে সত্যি হবে তা জানতাম না। ভালো থেকো তোমরা, আর কান্না করো না মা, তোমার এই কোলাঙ্গার ছেলে আর আসবে না। এটা বলেই আস্তে করে চোখ বন্ধ করে ফেললাম। এদিকে বাবা আর মামুন আমাকে খুঁজতে লাগলো। বাবা আর মামুন আমার ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। তারা চিন্তায় পড়ে গেল আমি কোথাও চলে গেলাম নাকি। এদিকে মা কান্না করছে আর নিজেকে নিজে দোষ দিচ্ছে। আর এদিকে মনি রিহাকে সামলাতে ব্যস্ত, কারণ রিহা কান্না করছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে। যখনই জ্ঞান ফেরে আমাকে পাগলের মতো খুঁজতেছে, আর আমাকে না পেয়ে আবারও অজ্ঞান হয়ে যাচ্ছে। এদিকে সারা শহর বাবা আর মামুন আমাকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না তারা আমাকে। তাই তারা আশা ছেড়ে দিল। মামুন, আমি কি আমার ছেলেকে খুঁজে আর পাবো না? আঙ্কেল, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ চাইলে আমরা আহমদকে খুঁজে পাবো। কিন্তু হারিয়ে যাওয়া লোককে পাওয়া যায়, কিন্তু নিজ থেকে হারিয়ে যাওয়া লোককে কিভাবে পাবো? চিন্তা করো না আঙ্কেল, ইনশাল্লাহ। মামুন আর বলতে পারলো না, তখনই তার ফোনটা বেজে উঠলো। আর মামুন ফোনটা হাতে নিয়ে খুশি হয়ে গেল, আর বাবাকে বলল, আঙ্কেল, আমি বলছি না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আহমদকে আমরা পাবো। দেখেন, আহমদ কল দিয়েছে। আমি কল দিয়েছি শুনে আব্বুর খুশি দেখে কে। তাড়াতাড়ি কল ধর, কি বলে দেখ। তারপর মামুন কল ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, হ্যালো, আপনি কি মামুন বলছেন? কিন্তু আমার বন্ধুর মোবাইল আপনার কাছে কেন? আমরা হাসপাতাল থেকে বলছি। আপনার বন্ধুকে আমরা বাস স্ট্যান্ডের পাশে রক্তাক্ত অবস্থায় পেয়েছি। আপনি এসব কি বলছেন? আহমদ এখন কেমন আছে আর কোন হসপিটালে আছে তাড়াতাড়ি বলুন। এদিকে আমার কিছু হয়েছে শুনে বাবা কেমন যেন করতে লাগলো। এদিকে লোকটি মামুনকে বলল ওই হাসপাতালে চলে আসতে। তারপর মামুন ফোন কেটে বাবার কাছে গিয়ে বলল, মামুন বলল, আঙ্কেল উত্তেজিত হবেন না, আগে চলুন দেখি আহমেদের কি হয়েছে। আব্বু আল্লাহকে ডাকতে ডাকতে মামুনের সাথে চলতে লাগলো, আর বাড়ির সবাইকে বলে দিল আমি কোথায়। আমার এমন খবর শুনে মা রিহা পাগলের মতো করতে লাগলো, আর মনে দুইজনকে কোনো মতো সামলাতে পারছে না। এদিকে কিছুক্ষণের মধ্যে বাবার মামুন চলে এলো হাসপাতালে, আর রিসিপশন থেকে আমার কেবিন কোথায় তা জেনে সেখানে চলে আসলো। এদিকে আমি আস্তে আস্তে চোখ খুলতে লাগলাম। চোখ খুলতে আমার আশেপাশে তাকাতে অবাক হয়ে গেলাম। মা, বাবা, রিহা এরা এখানে কেমন করে? আমি এখানে কেমনে আসলাম? আমার তো না, আমি আর ভাবতে পারছি না। এগুলো ভাবতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এদিকে আমার জ্ঞান ফিরেছে দেখে রিহা ডাক্তারকে ডাক দিল, আর ডক্টর এসে সবাইকে বের করে দিল। আর ডাক্তার আমাকে চেক আপ করে বাইরে যেতেই সবাই ডাক্তারকে ঘিরে ধরলো আর বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন বিপদমুক্ত। যদি কাল সময় মতো রোগীকে না নিয়ে আসতো তাহলে অনেক বিপদ হতে পারত। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা কি এখন আমার ছেলেকে দেখতে পারি? কিন্তু তাকে বেশি উত্তেজিত করবেন না, রোগীর সমস্যা হতে পারে। কারণ রোগীর মাথায় কে বা কারা যেন জোরে আঘাত করেছে, ভাগ্য ভালো আঘাত জোরে লাগেনি। এদিকে ডাক্তার যাওয়ার পর আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম কেউ আমার রুমে আসতেছে। তাই চোখ খুলতেই আমি এদের দেখে আমার মাথা গরম হয়ে গেল। বাবা, কেমন লাগছে তোর এখন? আপনারা এখানে কেন? কী জন্য এসেছেন? দেখতে আসছেন আমি মরে গেছি নাকি বেঁচে আছি? আমি তো আপনাদের কেউ না, তাহলে আসলেন কেন? বাবা, তুই এগুলো কি বলছিস? তুই আমাদের ছেলে, আর আমাদের ছেলের কিছু হবে আর আমরা আসবো না? আমি তো জানি আমি আরও আগে মারা গিয়েছি, আর সেটা আপনিই বলেছেন। প্লিজ তুমি মাকে কিছু বলো না, সব আমার দোষ। যা করার আমার সাথে করো, তাও মার সাথে এমন করে কথা বলো না। আহমদ, বাবা আমাদের ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়েছে। আঙ্কেল, আপনি তো কোনো দোষ করেননি। এই লম্পট চরিত্রহীন কুলাঙ্গারের কাছে ক্ষমা চাইবেন কেন? উল্টো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার জন্য আপনাদের কত কষ্ট, কত অপমান হয়েছে। বাবা, এমন করে বলিস না, তুই আমাকে বাবা বলে ডাক। আপনাদের ছেলে মরে গেছে, সেটা আপনারাই বলেছেন। মনি আপু, মামুন কই? মামুনকে ডাকো, আর আপনারা এখান থেকে চলে যান। প্লিজ বাবা, মার সাথে এমন করে কথা বলো না। দোষ তো আমি করেছি, যা করার আমাকে করো, যা বলার আমাকে বলো। দরকার হলে আমি যাব, তাও বাবা মাকে তাড়িয়ে দিও না। মনি আপু, আমি আপনাকে কি বলেছি? মামুন কই? আমি শুধু মামুনের সাথে কথা বলবো। সেখানে একজন নার্স ছিল, সে আমাকে উত্তেজিত হয়েছে দেখে সবাইকে বলে উঠল, প্লিজ রোগীকে উত্তেজিত করবেন না, রোগী যেটা বলবে সেটাই করেন। নার্সের কথা শুনে সবাই বের হয়ে যেতে লাগলো, আর আমি মনি আপুকে বললাম, আপু মামুনকে একটু ডেকে দাও। এদিকে আমার রুম থেকে সবাই বেরোতেই
রিহা বাবার পায়ে পড়ে গেল আর কান্না করতে করতে বলল, বাবা প্লিজ আমাকে বের করে দিন, আমার জন্য সব হচ্ছে। আজ আমার জন্য আপনার ছেলে আপনাদের কেমন করে কথা বলছে। বাবা, আমি আপনাদের ছেলের বউ হবার যোগ্য না, আমাকে মারেন বা যা শাস্তি দেওয়ার দেন, আমি সব মাথা পেতে নিব, কারণ সব আমার দোষ। এইদিকে মামুন আমার রুমে এসে বলতে লাগলো, কি রে দোষ, কি অবস্থা এখন তোর? এই তো আলহামদুলিল্লাহ। আমি এখানে কেমনে আসলাম? আচ্ছা, আমরা তোকে অনেক খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না। যখন আমি আর তোর বাবা হতাশ হয়ে বাসায় চলে যাব, এমন সময় তোর ফোন থেকে কল আসলো। আমরা তো অনেক খুশি, কিন্তু পরক্ষণেই মুখ কালো হয়ে গেল। কারা জানি তোকে মেরে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু কিছু লোক তোকে এখানে এনেছে। ও আচ্ছা, তোকে কে মারলো বলতে পারবি? না, তাদের মুখে মাস্ক ছিল। ও আচ্ছা, তুই আমার বন্ধু না? তুই এমন করে বলছিস কেন? তুই যদি আমার সত্যি বন্ধু হস তাহলে একটা কাজ কর, আগে ওয়াদা করে দিবি। কি কাজ আগে বল। না, আগে ওয়াদা কর। আচ্ছা, ওয়াদা করলাম। কলেজ থেকে টিসি এনে দিবি। আমি এখানে থাকতে চাই না, হতে চাই না অবহেলার পাত্র। আর আমি কোথায় আছি বা কী করি কেউ যেন না জানতে পারে। চিনি এনে দিব, মানে তুই কোথাও যাবি না? তুই কিন্তু ওয়াদা করছিস। তুই এটা বলবি, জানলে কখনো করতাম না। তোকে ছাড়া আমি থাকবো কেমনে? আরে সমস্যা নেই, আমি প্রতিদিন যোগাযোগ করব তোর সাথে, বুঝলি? তারপরেও তোকে ছাড়া থাকবো কেমনে, এটা না করলে হয় না। না, তোকে এটা করতে হবে। আচ্ছা, তা না হয় করলাম। তুই কিন্তু আমার কথা মতো থাকতে হবে। তবে এইসব বাদ দিয়ে। আচ্ছা, এসব বাদ দিয়ে তুই ঢাকায় চলে যা। সেখানে আমাদের শাখা অফিস পার্ট টাইম জব করবি আর পড়ালেখা করবি। কি বলিস? এটা তো আরো ভালো হবে। আর আমি তোর সাথে মাঝে মাঝে দেখা করতে যাবো, কেমন? হুম। আচ্ছা, তোকে বিকেলের মধ্যে রিলিজ দিবে, এখন আমি যাই, তোর জন্য খাবার নিয়ে আসি, কেমন? আচ্ছা শোন, আমি যদি তোদের ওখানে থাকি তাহলে তোর বা আঙ্কেল আন্টির কোনো সমস্যা হবে? আরে সমস্যা হবে কেন? কোনো সমস্যা হবে না, কিন্তু তোদের বাসায় যাবি না? না, এই বাসায় যাব কেমনে? তাদের ছেলে মরে গেছে, আর মরা ছেলে কখনো সেখানে যেতে পারে না। দেখ আহমদ, ভুল সবার হয় এতে। ভাই তুই আর কিছু বলিস না, এখন বল তোদের বাসায় থাকতে পারবো কি না? পারবি। ওকে যা। এই বলে মামুন চলে গেল। যেই সন্তান মা বাবার জন্য মারা যেতে পারে সেই সন্তান আবার কেমনে ফিরে যেতে পারে? না, এটা কখনো সম্ভব নয়। আমি চাই না আর কারো অবহেলার পাত্র হয়ে থাকতে, আর চাই না কারো অত্যাচার সহ্য করতে। এখন থেকে আমি নিজেকে নিয়ে নিজে থাকবো, নিজের মতো করে বাঁচবো। এইসব ভাবতেছি তখনই কান্না করতে করতে আপু চলে আসলো কেবিনে। এখানে আপু আসলো কি করে? এই ভাই, তোর এই অবস্থা কেমন করে হলো? কে করেছে আমার ভাইয়ের এই অবস্থা? আমি তাকে ছাড়বো না, তাড়াতাড়ি নাম বলে আমাকে। আরে চিনিনি, মুখ বন্ধ ছিল। তা এখন কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? কি কষ্ট? আমার ভাইয়ের এত বড় অ্যাক্সিডেন্ট হলো, আর আমি ঘরে বসে থাকবো নাকি? খাবার দাবার খেয়েছো? না, মামুন আনতে গিয়েছে। তারপর আপুদের সাথে আরও টুকটাক কথা বলতে বলতেই মামুন খাবার নিয়ে আসলো আর আপু খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ার পর আপু বলে উঠলো, আচ্ছা, তোর এত কিছু হয়ে গেল, কিন্তু বাবা মা কেন বাইরে? এই কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তখন মামুন বলল, আহমদ, ওষুধ খেয়েছে, রেস্ট নে এখন। আচ্ছা ভাই, তাহলে তুই রেস্ট নে। তারপর আপু যেতেই বললাম, ভাই তুই আমারে খুব বাঁচিয়ে দিছিস। এখন রেস্ট নিয়ে বিকালে রিলিজ করে নিয়ে যাবো নি। তারপর আমি রেস্ট নিতে লাগলাম। এদিকে আপু রুম থেকে বের হয়ে মা বাবাকে বলতে লাগলো, আচ্ছা, তোমরা কেমন বাবা মা? ছেলেটার এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর তোমরা বাইরে বসে আছো কেন? আপুর কথা শুনে মা বাবা চুপ হয়ে রইল। কি হলো, তোমরা চুপ কেন? আর তুমি ভাবি, এখন তোমাকে ভাইয়ের পাশে প্রয়োজন, আর তুমিও এখানে, মানে কি এসব? তখন রিহা আপুর কাছে গিয়ে পায়ে পড়ে গেল। আপু তো অবাক, রিহা কি করছে এই বলে তাকে ওঠাতে লাগলো। আমি ঠিক করছি ভাবি, আমার জন্য আজ এমনটা হয়েছে, আমি ক্ষমার অযোগ্য। আজ আমার জন্য মা বাবা সবাই আহমদের কাছে যেতে পারছে না, আমার জন্য আহমদের এই অবস্থা, সব আমার জন্য, সব দোষ আমার। আপু রিহাকে নিচ থেকে উঠিয়ে বলতে লাগলো, কি হয়েছে আমাকে খুলে বলতো। তারপর রিহা কান্না করতে করতে সব খুলে বলল। আপু সব শুনে বলল, আচ্ছা রিহা যা করেছে তা বাদ দাও, কিন্তু আব্বু এরকম তুমি একবার করেছো, সেইবারও ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে, তারপরে এমনটা তুমি করতে পারলে? আমাদের ক্ষমা করে দে, কেন যে বিশ্বাস করতে পারলাম না। এখন আর চুপ করে লাভ নাই, এখন ভাবার বিষয় আহমদ কি করে, যে রাগ ছেলেটার। আচ্ছা, তোমাদের দেখে তো খাবার খেয়েছো বলে মনে হচ্ছে না, চলো খাবার খেতে চলো। না, আমি খাবো না। আমার ছেলে যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও খাবো না।
আহমদ খেয়ে এখন রেস্ট নিচ্ছে, আমরা বরং খেয়ে আসি চলো। তারপর সবাই খাবার খেতে গেল। এদিকে আমি শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ পাশে কার উপস্থিতি টের পেয়ে চোখ খুলতে লাগলাম। মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি শান্তি লাগছে। শত কষ্টের মাঝেও এই মা নামক ব্যক্তিটির স্পর্শ পেলে সকল দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। বাবা চল, বাসায় যাবি না? তোকে মাত্র রিলিজ দিল আর আমরা তোকে নিয়ে যাব। আমি মার কথায় কান্না দিয়ে আশেপাশে তাকাতে লাগলাম। দেখি সবাই আছে। মামুন চল, আমাকে নিয়ে যা। ওই যে ওখানে আমার ব্যাগ আছে, ওইটা আমি নিচ্ছি, আর তুই আমাকে ধরে নিয়ে যা। আমার কথা শুনে কেউ কিছু বলল না। মামুন আমাকে ধরে তুলতো, আর ওখানে আমার ব্যাগটা। এটা বলতেই দেখি রিহা আমার ব্যাগটা হাতে নিয়েছে। এই, আপনি আমার ব্যাগ ধরেছেন কেন? দেন আমাকে। তুমি নিতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও। এই, আমি নিতে পারবো নাকি পারবো না এটা আপনাকে বুঝতে হবে না। দেন আমার ব্যাগ, আমাকে দেন। এটা বলতে রিহা আমার ব্যাগ আমাকে দিয়ে দিল। আমাকে ব্যাগ দিতেই মামুন আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে তার কাঁধে নিল। চল তলে। তারপর আমিও চলতে লাগলাম। নিচে যাওয়ার পর আমি দেখতে লাগলাম মামুন আমাদের গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। আমি এটা দেখি থমকে গেলাম। কি রে, হাঁটা বন্ধ করলি কেন? তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? কেন, গাড়ির কাছে। কোন গাড়ির কাছে? তোদের গাড়ির কাছে। মাথা ঠিক আছে তোর? আমার গাড়ি থাকবে কই থেকে? আর আমি তোকে কি বলেছিলাম মনে নেই? দেখ আহমদ, এরা তোর। থাক, আর তোকে বলতে হবে না দোস্ত। অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখন আমার ব্যাগটা দে, আমি নিজেই যেতে পারবো। এইদিকে আমাদের কথা কারো মাথায় ঢুকছে না। কিরে আহমদ, বাবা দাঁড়িয়ে রইলি কেন? গাড়ি তোর, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। কোন গাড়িতে উঠবো আর কোন বাড়িতে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন আমাদের বাড়ি? আমি কেন আপনাদের বাড়ি যাব আজব? এটা কি বলিস? বাড়িটা তো তোর, তুই যাবি না মানে? আমার বাড়ি মানে? আমি তো এতিম, আমার আবার বাড়ি কেমনে হবে? তুই এগুলো কি বলছিস? তুই এতিম মানে? তাহলে আমরা কে? আমরা কি তোর বাবা মা না? কথাটারই তো বেশি দিন হলো না যে ভুলে যাব। আপনারাই তো বলেছেন আপনাদের ছেলে মারা গেছে। আহমদ, যা হবার হয়েছে, মা বাবা ভুল করেছে, এখন বাড়ি চল, লোকে দেখছি তো। আমাকে কি পাগলা কুকুরে কামড় দিছে? আমি যেই বাড়িতে যাব, যেই বাড়ি থেকে আমাকে কত রকম উপাধি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাছাড়া এই চরিত্রহীন লম্পট চেষ্টা খারাপ ছেলেটা যদি তাদের বাড়ি যায় তাহলে তাদের মান সম্মান থাকবে না। তার সে বরং আমি চলে যাই। এতিম বলে কথা, যেখানে যাব সেইখানেই দিন কাটাবো। প্লিজ, তুমি এমনটা করো না। সব দোষ তো আমার, শাস্তি দিলে আমাকে দাও। তাড়াতাড়ি বাড়ি চলো। এই তোকে কিছু বলতে বলেছি আমি? তখনই মা কান্না করতে করতে বলল, তুই যদি আমাদের সাথে বাড়ি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মার এমন কথা শুনে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। তাই আমি আর কোনো কথা না বলেই মামুনকে বললাম, ভাই আমাকে গাড়িতে উঠিয়ে দে। তারপর মামুন আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমার পাশে বসে পড়লো। আর সবাই খুশি হলো যে আমি তাদের সাথে বাড়ি যাব। গাড়িতে উঠতে গাড়ি চলতে শুরু করলো। আর আমি মামুনকে আস্তে করে বললাম, এটা যেমন তেমন করে চলে গেলেও কিন্তু পরেরগুলো আমার মতোই চলবে। ওয়াদা দিয়েছিস কিন্তু তুই, আমি কালকের মধ্যে যাই ছাড়পত্র, বুঝলি? মামুন আমার কথা শুনে মন খারাপ করে বলল, তুই চিন্তা করিস না, হয়ে যাবে। এরপর মামুনের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। এইভাবে 1 ঘন্টা পর আমাদের বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি যেতেই মামুন আমাকে ধরে রুমে নিয়ে আসলো। আর সবাইকে দেখলাম, সবাই আমার রুমে আসলো পেছন পেছনে। তখন দেখতে পেলাম রিহাকে। এই মিস রিহা, আপনার যত কাপড় আছে না এই রুম থেকে নিয়ে যান। আমার কথা শুনে রিহা কিছু না বলে কাপড় গোছাতে লাগলো। এই আহম্মদ, তুই এটা কি বলছিস? রিহাত তোর বউ? তাও কিছুদিনের জন্য। আমি যা বললাম তাই হবে। যদি আপনাদের কথা মতো চলে তাহলে আমি চলে যাবো এখনই। এই মামুন, নে আমাকে ধর। না না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে কাপড়গুলো সব নিয়ে বের হয়ে যেতে লাগলো। আর হ্যাঁ শোনেন, এই রুমের আশেপাশে যেতে না দেখি আপনাকে। আর আপু, তুই আমার সুস্থ হওয়া পর্যন্ত এখানেই থাকবি, এতে তোর কোনো সমস্যা হবে না তো? না, হবে না, আমার ভাই বলেছি, আর আমি কথা না রেখে পারি বল? আচ্ছা আমি এখন ঘুমাবো, সবাই যাও। মামুন তুই থাক। তারপর মামুনের সাথে কিছু কথা বললাম। তারপর মামুন চলে গেল আর আমি রেস্ট নিতে লাগলাম। রাতে মা খাবার আনলো। বাবা ওঠ, খাবার খেয়ে ওষুধ খেয়ে নে। দেন, আমি খাচ্ছি। আমি খাইয়ে দিই? অনেক দিন হলো তোকে খাইয়ে দিই না। কিন্তু আমি তো আপনার ছেলে না, তাহলে আমি কি করে খাই আপনার হাতে? আর আমার হাত আছে, আমার হাতে কিছু হয়নি। মা আমার এমন কথা শুনে কান্না করেই বলল, প্লিজ বাবা, তুই এমন করে কথা বলিস না। তোর এমন কথা আমার বুকে বুলেটের চেয়েও বেশি আঘাত করে। আমি একটু ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। তখন আমি বললাম,
আরে আপনি তো কোনো ভুল করেননি, সব ভুল আমি করেছি। বুঝতে পারছি তুই আমাকে ক্ষমা করবি না। আচ্ছা, তোর পায়ে ধরি, তারপর ক্ষমা করবি, তাই তো? এই বলেই যখন আমার পা ধরতে যাবে, আমি বলে উঠলাম, আম্মু তুমি এটা কী করছো? তোমার পা ধরতে হবে না। আম্মু আমার মুখে আম্মু ডাক শুনে খুশি হয়ে গেল। তুই কি বলে ডাকলি? আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক লজ্জিত তোমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য। দাও আমাকে খাইয়ে দাও। আমার মুখে এমন কথা শুনে মা কান্না করে দিল, আর কান্না মুখে আমাকে খাইয়ে দিতে লাগলো, আর বলতে লাগলো, বাবা, তুই 28 ঘন্টা আমাকে মা ডাকিসনি, কিন্তু আমার মনে হয়েছে 1000 বছর মা ডাকটা শুনিনি। এখন তোর মুখে মা ডাকটা শুনে মনে হচ্ছে এই দুনিয়ায় আমার চেয়ে খুশি আর কেউ নাই। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আরে মা তুমি কি যে বলো না, মা একবার কোনো দোষ করতে পারে? মা যা করে নিজের সন্তানের জন্যই করে, এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো কিছুই নেই। তারপর মার সাথে আর টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম। এদিকে রেহা আমার পাশের রুমে শুয়ে আছে আর কান্না করছে, আর বলছে সব দোষ আমার, আমি কেন আমাদের কথা শুনলাম না। এখন আমি নিজের প্রতি রাগ হচ্ছে, আজ আমার ভুলের কারণে আমি তাকে হারাতে চলেছি। এইসব অনেক কথাই সে মনে মনে ভাবতে লাগে। রিহা প্রতিদিন আমার কাছে ক্ষমা চাইতে আসতো, কিন্তু আমি তার কথা শুনি না। তাকে আমি আমার রুম থেকে না কথা বলে বের করে দিয়েছি। কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। আপু আর মা আমাকে অনেক যত্ন করেছে, তাই তাড়াতাড়ি সেরে উঠলাম। আর বাবা তো প্রতিদিন আসবে আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কথা বলি না। আর বাবা কষ্ট পেয়ে কান্না করতে করতে চলে যায়। আজ আমি হঠাৎ করে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, কাউকে জানাই না। অজানা জায়গার উদ্দেশ্যে রওনা হই। বাস স্ট্যান্ডের সামনে আসতে মামুনকে বললাম, ভাই সবাইকে দেখে রাখিস, আমি ছাড়া তো তাদের দেখার কেউ নেই। শালা, আমি কি মরে গিয়েছি নাকি? না তা না, এমনিই বললাম, ভালো থাকিস, মা বাবাকে দেখে রাখিস, আর বলে আমার কথা কাউকে জানাবি না। একদম চিন্তা করিস না, তুইও ভালো থাকিস, আর যেখানে গিয়ে আমাকে কল দিবি, কেমন? আচ্ছা বাই, বাস এসে পড়েছে, ভালো থাকিস। এটা বলে অনেক কষ্টে বাসে উঠে বললাম। যেতে ইচ্ছে করছিল না, তবুও পরিস্থিতির কারণে চলে যেতে হচ্ছে। অনেক কান্না পাচ্ছে, হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা মুখগুলো। চলে যাচ্ছি নিজের মতো করে চলতে, যেখানে থাকবে না কোনো অবহেলা, অপমান, অত্যাচার। আর এদিকে মা আমাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে এলো রুমে, কিন্তু আমাকে পেল না। মনে করেছে আমি হয়তো এদিক ওদিক ঘুরতে বেরোয়েছি, তাই চিন্তা করলো না। মা চলে গেল। এদিকে যতই রাত বাড়ছে ততই আমার চিন্তা বাড়ছে যে আমি কোথায় গেলাম, এখনো বাসায় কেন ফিরছি না। ওগো, রাত 12টা বাজে, এখনো তো আহম্মদ এলো না। ছেলেটাকে একটা কল দিয়ে দেখো না। তোমার ছেলে কি আমার কল ধরবে? তাও দিয়ে দেখো। আচ্ছা বলে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। এইবার মা বাবার চিন্তা হতে লাগলো। হঠাৎ রিহার চিৎকারে মা বাবা দৌড়ে রিহার কাছে গেল। আর দেখতে পেল রিহা আমার রুমের ভেতরে মাটিতে বসে কান্না করছে। কি হয়েছে রিহা, এভাবে চিৎকার দিলি কেন? তখনই আব্বুর চোখ গেল রিহার বা হাতের দিকে। তার হাতে কিসের জানি কাগজ আছে, তাই বাবা সেটা নিয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা মা, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমার জন্য অনেক অসম্মান হয়েছ, শুধুমাত্র এই কোলাঙ্গারের জন্য। চেয়েছিলাম সেই দিনই চলে যাব অনেক দূরে, কিন্তু নিয়তি যেতে দেয়নি। কিন্তু আজ যেতেই হলো। আজ থেকে তোমাদের আর আমাকে সহ্য করতে হবে না, দেখতে হবে না এই কোলাঙ্গারের মুখ। চলে যাচ্ছি অনেক দূর, হয়তো আর ফেরা হবে না। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। এই যে তোমাদের কোলাঙ্গার ছেলে। বাবা চিঠিটা জোরেই পড়ছিল, তাই মা এমনটা শুনে কান্না করতে লাগলো। আর বাবা তাড়াতাড়ি মামুনকে কল দিয়ে সব বলল। আঙ্কেল, আমি তো জানি না, আমাকে কিছু বলেনি। তারপর বাবা আবার মামুনকে নিয়ে খুঁজতে বেরোলো, কিন্তু এবার আর পেল না আমাকে। আজ দীর্ঘ 2 বছর পর নিজে শহরে যাচ্ছি। আমি নিজে আফসোস নিজের প্রতি করি। না পারলো বাবা আমার উপর বিশ্বাস করতে, না পারলো মা, না পারলো নিজের বউ। আমি কাউকে দোষ দিতে চাইছি না, কারণ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, এটা যে শুনবে, সেই দেখবে, সেই বিশ্বাস করবে। কিন্তু আমার উপর বিশ্বাস রেখে যদি সেটা দেখতো বা শুনতো, তাহলে আমাকে অবহেলা করতো না। এটাই হচ্ছে আমার অভিযোগ। যেখানে আমার বন্ধু বিশ্বাস করলো যে আমি সেই কাজ করিনি, তাহলে কেন আপন মানুষগুলো অবিশ্বাস করলো? মানলাম আমি দোষ করেছি, কিন্তু আমাকে শাস্তি দিয়ে ক্ষমা তো করা যেত, তাই না? তারা তো তেমন করেনি। বাবা মা বলেছে আমি নাকি তাদের ছেলে না, তাদের ছেলে নাকি সেই দিনই মরে গেছে। আর আরেকজনের কথা না হয় নাই বললাম, সে হলো আমার বউ। সে বলেছে আমাকে না পেলে মারা যাবে, কিন্তু সে আমার সাথে অমানসিক অত্যাচার করলো। কেন করলো সেটা আমি নিজেও জানি না। আরও অনেকে আছে, তাদের কথা না হয় নাই বললাম। কখনো ভাবিনি সেই শহরে আবারও যাব,
ভেবেছিলাম আর সেই শহরে যাব না, কারণ আমার মতো চরিত্রহীন লম্পটের মুখ দেখলে যদি তাদের অসম্মান হয়, আমি তো চাই না আমার জন্য কারো কোনো কষ্ট হোক বা অপমান হোক। যাই হোক, যদিও ভেবেছিলাম আর যাব না, কিন্তু যেতে হচ্ছে, তাও আবার বন্ধুত্বের টানে। যেই বন্ধু বিপদে আপদে দুঃখে সুখে সবসময় আমার পাশে ছিল, সে আমার মায়ের পেটের ভাই না হলেও আপন ভাইয়ের চেয়ে কম না। সামনের শুক্রবার নাকি মামনের বিয়ে, তাই আমাকে 1 সপ্তাহ আগে যেতে বলেছে, কিন্তু আমি বিয়ের 2 দিন আগে যাচ্ছি, মানে আজ মঙ্গলবার। প্রথমে বিয়েতে আসতে বলছিল, আমি যাব না বলেছি, কিন্তু সে কিছুতেই মানবে না। আমাকে নাকি যেতে হবে, না হলে সে বিয়ে করবে না আর আমার সাথে কথা বলবে না, কোনো যোগাযোগও রাখবে না। তারপর আর কি করার, রাজি হয়ে গেলাম যেতে। তারপর কাজের বাহানা দিয়ে আমি 2 দিন আগে যাচ্ছি। এখন আপনারা হয়তো ভাবতেছেন আমি কি বলতেছি তার আগামাথা বুঝতে পারছেন না, যে আমাকে তো মেরে ফেলেছিল, তাহলে বাঁচলাম কিভাবে? আর এই 2 বছর কোথায় ছিলাম, আরও কত কি, তাই না? হ্যাঁ, আপনাদের ভাবনার অবসান ঘটিয়ে এখন তাহলে বলি, আমি এই 2 বছর ঢাকাতেই ছিলাম। এখানে মামুনদের অফিসের একটা শাখা, সেখানে পার্ট টাইম জব করি আর পাশাপাশি পড়ালেখা। আর আমি কোথায় থেকে সেটা মামুন ব্যতীত আর কেউ জানে না। আর আমি এখন যাচ্ছি নিজ শহর চট্টগ্রামে। ট্রেন এসে থামলো চিরচেনা শহরটাতে। ট্রেন থেকে নামতেই কেউ একজন আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমার আর বুঝতে দেরি হলো না এটা কে। হ্যাঁ, এটা সেই আমার ভাই, আমার বন্ধু, যে সবসময় আমার পাশে থেকেছে। শালা কেমন চিকনা হয়ে গিয়েছিস, খাবার দাবার খাস না নাকি? আরে খাই তো, কিন্তু যেই দিন থেকে আমার হারামি বন্ধুর বিয়ের কথা শুনেছি, সেই দিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিছি, যাতে তার বিয়ে খেতে সমস্যা না হয়। দেখি তুই কত খেতে পারিস। কিন্তু তুই কেন এমন হলি? হ্যাঁ, কি আর কমু দুঃখের কথা, তোর ভাবির প্যারায় এমন হয়েছি। যাই হোক চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। বাসায় মানে? আমি তো তোর বাসায় থাকবো। কেন তোদের বাসায় যাবি না? না রে, যাবো না। তোর বিয়ে খেতে এসেছি, খাবো, আবার চলে যাব। তাদের উপর আমার ছায়া পড়তে দেব না। দেখ আমত, তুই যাওয়ার পর আমি দেখেছি তোদের পরিবারকে, তোর মাকে, তোর বাবাকে। আমি না থাকলে হয়তো এতদিনে অনেক বড় কিছু হতো। তাদের কষ্টকে দেখে তারা তোর জন্য প্রতিদিন কান্না করে, বালিশ ভিজিয়ে ফেলে। আমি শুধু তোর অদার কারণে বলতে পারিনি, না হলে আরও অনেক আগে বলতাম। কথাই তো নাই, বললাম তোকে দেখলে হয়তো তুই চিনতে পারবি না যে এটা তোর মা। তোর জন্য এখনও কান্না করে আমাকে বলে আমার ছেলেটা কখন আসবে। এক কথাই তোকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে তোর বাবা মা। তোরা না একটা ভুল করে ফেলেছো, তোর জন্য এত বড় শাস্তি দিবি তুই? মানুষ মাত্র ভুল, দেখ সব কিছু ভুলে যা। চল তোকে বাসায় দিয়ে আসি। আমি মামনের কথায় মন দিয়ে শুনলাম। আসলেই তো, মামন ঠিকই বলেছে, মানুষ মাত্রই ভুল হয়। সামান্য কিছুর জন্য মা বাবাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। ছোটোবেলায় হয়তো অনেক ভুল করেছি, কিন্তু বাবা মা তো আমাকে কিচ্ছু করেনি, না ছুঁড়ে ফেলে দিছে। তাহলে আমি কেন এমন করব? ছি, আমি এমন কাজ করার আগে একটাবারও ভাবলাম না যে আমি হওয়ার পর আমার বাবা মা কি করেছে। না, আমি আর মা বাবাকে কষ্ট দেব না। আজকে যাব, এখনই যাব। মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল আমাদের বাসায়। আমার মুখে এমন কথা শুনে মামুন আমাকে খুশিতে জড়িয়ে ধরলো। আরে থাম, আগে শপিং মলে চল, বাবা মার জন্য কিছু কিনতে হবে না? পরে কিনিস, বেড়া, আগে বাড়ি চল। এই বলে আমার কলার ধরে গাড়িতে উঠে চলতে লাগলো মামুন। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো, আর আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। এই 2 বছরে শহরটা কত পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হলো না আমার বন্ধুটা, সে আগের মতোই রয়ে গেল, পরিবর্তন হলো না সে। তারপর শহরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বাড়ির সামনে এসে গেলাম নিজেও জানি না। ওই হালা, নাম নাকি এখন কোলে করে নামাতে হবে? ইচ্ছে হলে নামাতে পারিস। আমার কোলে যাওয়ার মানুষ আছে ভাই, তোর মতো গ্রামের বস্তাকে কোলে নিয়ে কোমর ভাঙতে চাই না। কি? আমি গমের বস্তা? দাঁড়া খালি মামনের বাচ্চা, থুকু মনির জামাই। এই বলে গাড়ি থেকে নেমে মামনকে দৌড়াতে লাগলাম। আর একসময় আমাদের বাসার দরজার সামনে এসে তাকে ধরে 2-1টা কিল ঘুষি দিলাম। আচ্ছা আছে তো ভাই, ছাড়, অনেক লাগছে আর কমু না। মামুনকে ছেড়ে দিয়ে বললাম, কাল থেকে হাত চুলকাচ্ছিল, কিন্তু এটার জন্য যে চুলকাচ্ছিল এটা তো জানতাম না। শালা, সময় আমারও আসবে, তখন দেখবুনি কত ধানে কত চাল। দেখাইস, এখন কলিং বেল দে। তারপর মামুন কলিং বেল দিয়ে সরে গেল। তাকে কে জানি কল দিচ্ছে তার সাথে কথা বলার জন্য। আর এদিকে আমি অপেক্ষা করতে লাগলাম। তখনই দূর থেকে মামুন বলল, দোস্ত আমার একটু কাজ আছে, আমি যাই কেমন? আমি বললাম যা। এটা বলে আরেকবার কলিং বেল দিতে যাব, তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। দরজা খুলতেই আমি কিছু বোঝার আগে কেউ একজন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
আমি বুঝতে পারছি এটা একটা মহিলা, বাট কে সেটা বুঝতে পারছি না। এই কে আপনি? আমাকে ছাড়ুন বলছি। না ছাড়বো না, কতদিন পর তোমাকে কাছে পেলাম। এই মেয়ে ছাড়ুন। চেনা নেই জানা নেই হুট করে সে জড়িয়ে ধরলো। লজ্জা করেন আপনার? লজ্জা কেন করবে? নিজের স্বামীকে তো জড়িয়ে ধরলাম। এটা শুনতে আমি অবাক। স্বামী মানে? তার মানে এটা রিহা? আমার রিহার কথা মাথায় আসতে মাথা গরম হয়ে গেল। নিজেকে অনেক কষ্ট করে রিহার কাছ থেকে ছাড়ালাম। আপনার সমস্যা কি? হ্যাঁ, এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? কিন্তু রিহা আমার কথার কোনো উত্তর দিল না। সে এমন একটা কাজ করে বসলো। তো বন্ধুরা, কী কাজ করে বসেছে এটা জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আগামীকালকে দেওয়া হবে ইনশাল্লাহ পরের পর্ব। গল্পটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিন, আর একটা লাইক দিন। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।